বিশেষ করে ওকে ভাই, যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য আমরা আজ থেকে শুরু করতে যাচ্ছি নতুন আমাদের ফ্রি ব্যাচ। ওকে ভাই, ফ্রি ব্যাচ যেখান থেকে আজকে আমরা এমন ভাবে আলোচনা করব তোমাদের এইচএসসি বইয়ের বাংলা ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার এ টু জেড নিয়ে আমি তোমাদের মাঝে আছি মাসুদ স্যার, এন্ড তোমাদের ইংলিশ যে নিয়ে আলোচনা করবে তারেক স্যার। আমি আইসিটির পড়াবো আমি। ইনশাল্লাহ তোমাদের এখান থেকে এইচএসসিতে প্রশ্ন কেমন ভাবে হয়, কোন ক্যাটাগরিতে প্রশ্ন হয়, কেমন ভাবে প্রশ্ন আসে, এই আঙ্গিকে তোমাদের আমরা প্রত্যেকটা ক্লাস আমাদের ফ্রি ক্লাস যাচ্ছে, আমাদের ফ্রি ক্লাস তোমরা করবা ইনশাল্লাহ। এখান থেকে তোমরা এইচএসসিতে কমন পাবা ইনশাল্লাহ। আজকে দেখো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এইচএসসির কবিতা অংশ, তাহারাই পরে মনে। ভাই এখানে কি তাহারাই পরে মনে সুফিয়া কামালের একটা কবিতা। এই কবিতা সম্পর্কে যারা এইচএসসি পরীক্ষাতে আসছো তারা তোমরা অনেক সময় এই কবিতাটি পড়ো কিন্তু বুঝতে পারো না। আজকে দেখো ইনশাল্লাহ আজকে এমন ভাবে একটা ক্লাস করাবো যেখান থেকে এইখান থেকে তাহারে পরে মন থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন হয় ইনশাল্লাহ তুমি 100% সেই প্রশ্ন কি পারবা। তাহলে দয়া করে যারা এখনো অ্যাড হওনি তারা অ্যাড হয়ে যাও। আর যারা আমার ক্লাসটা দেখছো তারা কি আমার ভয়েসটা এন্ড বোর্ডটা কি ক্লিয়ার আছে নাকি একটু কমেন্টের মাধ্যমে জানাও। অতি দ্রুত আমরা এইচএসসি ব্যাচ 26-27 কি তাহারেই পরে মনে কবিতা শুরু করব। যারা এইচএসসি পরীক্ষা দিবা 26-27 তাদের জন্য, আর যারা তো অ্যাডমিশন আসোই আমাদের রানিং ব্যাচের স্টুডেন্ট যারা অ্যাডমিশন আসো তাদের জন্য তো বলছি, তোমাদের তো এইচএসসিতে এই কবিতা ছিল, তোমাদেরও কিন্তু অ্যাডমিশনে তাহারে পরে মনে কবিতা থেকে প্রশ্ন হয়। ওকে ভাইয়া, তাহলে আমরা এমন ভাবে সাজিয়েছি তোমাদের এইচএসসি যে ব্যাচের যাদের আসো তারা দ্রুত অ্যাড হয়ে যাও, এন্ড যারা অ্যাডমিশন আসো তারাও দ্রুত অ্যাড হয়ে যাও ইনশাল্লাহ। তোমাদের সাথে আমরা এই যে তোমাদের কোনো কোনো কলেজে টেস্ট পরীক্ষা হচ্ছে, আবার কোনো কোনো কলেজের সামনে টেস্ট পরীক্ষা, তাহলে দয়া করে তোমরা সবাই অ্যাড হয়ে যাও ইনশাল্লাহ। এই ক্লাসটা করো, দেখো টেস্ট পরীক্ষাতে বসো ইনশাল্লাহ 100% কমন পাবা। ওকে ভাইয়া, তাহলে সবাই দ্রুত অ্যাড হয়ে যাও, আমরা অতি দ্রুত ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। আজকে আমরা কি আলোচনা করব, তাহারেই পরে মনে। ওকে, তাহারেই পরে মনে কবিতা সুফিয়া কামালের লেখা কিন্তু। ওকে, আসি তোমাদের সাথে আমি নিজেই। দেখো এমন ভাবে আলোচনা করব যেখান থেকে তোমরা কিন্তু শতভাগ প্রশ্ন কমন পাবা ইনশাল্লাহ। আমরা এমন ভাবে প্রশ্ন সাজিয়েছি যেটা তোমরা দেখলেই বুঝবা আসলে কেমন ভাবে প্রশ্ন হয় এই কবিতা অংশ থেকে, কেমন ভাবে প্রশ্ন হয় লেখক থেকে, কেমন ভাবে প্রশ্ন হয় আসলে অ্যাডমিশন বা তোমরা এইচএসসিতে কেমন ভাবে প্রশ্ন আসে সেই প্যাটার্ন নিয়ে আমরা কথা বলবো। তোমরা আমাদের সাথে দ্রুত অ্যাড হয়ে যাও, এখনো যারা অ্যাড হওনি তারা দ্রুত অ্যাড হয়ে যাও। ওকে ভাইয়া, দেখো আমরা তাহলে দ্রুত শুরু করে দেই। দেখো দেখো প্রথম প্রশ্নটা, তাহারে পরে মনে আজকের শিখন ফল। আমরা আসলে তাহারে পরে মনে কবিতা থেকে সম্পর্কে কি শিখবো? প্রথম কথা কিন্তু আমাদের, আমি একটা ভ্রমণ করতে যাচ্ছি বা আমি এক জায়গায় ঘুরতে যাচ্ছি, কি জন্য ঘুরতে যাচ্ছি, ওই জায়গাটা কি আছে, ওই জায়গাটা গেলে আমি কি নতুন কিছু দেখতে পারবো, কি শুনতে পারবো, এই কিন্তু আমাদের মনে কিন্তু কি সবসময় আকাঙ্ক্ষা বয়ে বেড়ায়। ওকে ভাই, তাই না? তেমনি কিন্তু একটা বাক্যের গুণ কয়টি? 3টি। বাক্য গঠন করার সার্থক গুণ কয়টি? আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা, 3টা গুণ থাকতে হয়। তেমনি দেখো এই কবিতাটা যে আমরা পড়বো, কেন পড়বো, এই কবিতায় কি কি পড়বো, এই বিষয়টা কিন্তু আমাদের কি অতি জানা উচিত। একজন কি এজ এ স্টুডেন্ট হিসেবে কিন্তু আমাদের জানা উচিত এই কবিতাটা আমরা কি জন্য পড়তেছি, কি জন্য পড়বো। সেই জন্য বললাম কি, যারা এইচএসসি পরীক্ষা দিবা আমাদের ক্লাসটা একদিন করো, ফ্রি ক্লাস, তোমাদের থেকে টাকাও চাচ্ছি না, তোমরা কেউ একদিন করো তাহলেই বুঝতে পারবা ক্লাসটা কেমন লাগে। আর এই ক্লাসটা করে তুমি কি উপকৃত হলা, কেমন ভাবে প্রশ্ন হয়, পরীক্ষা আসছে অথচ পারি নাই, এই জিনিসটা তোমাদের আর হবে না। সেই জন্য আমাদের সাথে তোমরা কি 50 মিনিট 1 ঘন্টা টাইম দাও। দেখো তাহারে পরে মনে কবিতা থেকে যদি 100টা প্রশ্ন আসে, তুমি 100টা প্রশ্নের অ্যান্সার না করতে পারলে তুমি 99টা প্রশ্নের অ্যান্সার করতে পারবা। কেমন ভাবে প্রশ্ন হয় সেই প্যাটার্নে আমরা কি করব, আলোচনা করব। ওকে ভাইয়া, তাহলে দেখো তোমরা সবাই দ্রুত অ্যাড হয়ে যাচ্ছ। যারা এইচএসসি দিছো, অ্যাডমিশন পরীক্ষার জন্য কি দৌড়াদৌড়ি করতেছো, বিভিন্ন জায়গায় অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছ বা সেকেন্ড টাইম আর দিবা, তাদের উদ্দেশ্য করে বলছি তোমরা এই ক্লাসটা দেখো। যদি অ্যাডমিশন পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন ভাবে প্রশ্ন আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেমন ভাবে প্রশ্ন আসছে, বা এইচএসসিতে কেমন ভাবে প্রশ্ন আসছে, এটা কিন্তু তোমরা সব দেখতে পারবা। ওকে ভাইয়া, তাহলে আমাদের সামনে দ্রুত কি অ্যাড হয়ে যাও, যারা এখনো অ্যাড হওনি তারা দ্রুত অ্যাড হয়ে যাও ইনশাআল্লাহ। দেখো আজকে তোমরা কি নতুন কিছু শিখবা। দেখো এই কবিতা সম্পর্কে আমরা শিখবো কেন, কি কি শিখবো, প্রথমে কেমন ভাবে শিখবো। এখন দেখো সর্বপ্রথম দেখো কবি পরিচিতি ও কি সাহিত্যকর্ম সম্পর্কে জানতে পারবো। ওকে, তাহলে এই যে এই কবিতাটা, এই কবিতাটা কার লেখক তো একজন আছেই, যেই লেখছে সুফিয়া কামাল লেখছে। আমি বলে দিলাম কি এই লেখক হলো সুফিয়া কামাল। তাহলে দেখো এই সুফিয়া কামাল সম্পর্কে কি আমি A to Z জানতে পারবো এই ক্লাসের মাধ্যমে। তাহলে কবি পরিচিতি এবং কি কবি সাহিত্যকর্ম, অর্থাৎ কবি কি রচনা করছেন, কোন নাটক রচনা করছেন, কোন উপন্যাস রচনা করছেন, কোন সাহিত্য রচনা করেছেন। ওকে ভাইয়া, তাহলে এই সকলগুলো জানতে পারবো কেমন ভাবে, ছন্দ আকারে। কেমন ভাবে, ছন্দ আকারে। তুমি দেখো একটা ক্লাস করেই দেখো না, তুমি এতদিন পারো নাই, কেমন ভাবে মনে রাখতে হয় বুঝি না, এই জায়গা থেকে দেখো তুমি আজকে পারো নাকি। ওকে ভাই, তাহলে তাহারে পরে মনে কবিতা আমরা যে পড়বো, এই শিখন ফলটা কি কি জানতে পারবো। দেখো কি কবি পরিচিতি সম্পর্কে জানতে পারবো। আচ্ছা ওকে, কবি পরিচিতি সম্পর্কে জানলাম। কবিতা, দেখো কবির সম্পর্কে গুরুত্ব কিছু তথ্য বলে জানতে পারবো।
ওকে ভাইয়া, কবির সম্পর্কে অর্থাৎ সুফিয়া কামাল সম্পর্কে আমি কোনো কিছু তথ্য জানবো, কোনো কিছু তথ্য মানে অনেক তথ্য জানবো, সুফিয়া কামাল সম্পর্কে A to Z জানবো। ওকে ভাইয়া, সুফিয়া কামাল কি ছিলেন, কত সালে জন্মগ্রহণ করেন, কোন কাব্যগ্রন্থ রচনা করেছেন, কোন উপন্যাস রচনা করেছেন, কোন ভ্রমণ কাহিনী রচনা করেছেন, সব জানবো। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা কি করব, কবি সম্পর্কে তথ্যগুলি জানতে পারবো। তারপরে দেখো তাহারে পরে মনে কবিতা সম্পর্কে তথ্যগুলি জানতে পারবো। আসলে যে তাহারে পরে মনে একটা কবিতা, এই কবিতার মধ্যে কবি কি বোঝাতে চেয়েছেন, কবি কি বুঝিয়েছেন, এই কবিতাটা কবি কেন লিখলেন, ওকে ভাই এই জিনিসটা কি করব আমরা জানতে পারবো। তাহলে কি কবিতা সম্পর্কে কি করতে পারবো, আমরা জানতে পারবো। কিন্তু তাহলে দেখো, যখন আমি কি জানতে পারবো, একটা কবিতা, মনে করো আমি কি জাফলং যাচ্ছি, বা আমি কোথায়, আমি সিলেট যাচ্ছি, বা আমি কক্সবাজার যাচ্ছি, কেন যাচ্ছি, কক্সবাজার গিয়ে কি দেখবো, কক্সবাজার কেন যাচ্ছি, এই জিনিসটা যদি তোমার মনে অনুভূতি না থাকে তাহলে তুমি কিন্তু কক্সবাজার যাই তোমার লাভ নেই। তেমনি এই কবিতাটা তাহারে পরে মনে কবিতাটা আমি পড়ছি, কি জন্য পড়ছি বা কেন পড়ছি, বা এই কবিতাটা পড়ার মাধ্যমে আমি কি শিখতে পারবো। তাহলে দেখো, এই কবিতা পড়ার সম্পর্কে আমি কবি পরিচিতি সম্পর্কে জানতে পারবো, কবি সম্পর্কে জানতে পারবো, তাহারে পরে মনে কবিতাটা কেন লিখছেন কবি সে সম্পর্কে জানতে পারবো। তারপরে দেখো কবির পরিচিতি ও সাহিত্যকর্ম সম্পর্কে জানতে পারবো। ওকে ভাই, দুটা কিন্তু একই। কিন্তু দেখো তারপরে দেখো আমি কি জানতে পারবো, হ্যাঁ, তাহলে কিন্তু এইগুলো আমি জানতে পারবো। এখন দেখো, সর্বপ্রথম আমি শুরু করি, আমি পড়ছিলাম কিন্তু কবি পরিচিতি সম্পর্কে জানতে পারবো। আসলে সুফিয়া কামাল, তাই না ভাইয়া, তোমরা কিন্তু জানো। ওকে, সবাই অ্যাড হয়ে যাচ্ছ, সবাই অ্যাড হয়ে যাও, সবাই দ্রুত অ্যাড হয়ে যাও, এইচএসসি ব্যাচে সবাই দ্রুত অ্যাড হয়ে যাও। ওকে, আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। দেখো এইচএসসি যারা পরীক্ষার্থী আসো তারা দ্রুত অ্যাড হয়ে যাও এন্ড তোমাদের বন্ধুদের ক্লাস দেখার সুযোগ করে দাও। ওকে ভাইয়া, এখান থেকে তোমরা 100% কমন পাবা ইনশাআল্লাহ। দেখো আমি বলছিলাম কিন্তু সর্বপ্রথম আমরা কি কবি পরিচিতি সম্পর্কে জানতে পারবো। ওকে, সুফিয়া কামাল, সুফিয়া কামাল সম্পর্কে তুমি কিভাবে জানতে পারবা, সুফিয়া কামাল দেখো জন্ম পরিচিতি। ওকে ভাইয়া, জন্ম পরিচিতি, এখন তোমারও কিন্তু একটা জন্ম পরিচিতি আছে, তোমার কি জন্ম একটা সনদ আছে বা সাল আছে। ওকে, তেমনি সুফিয়া কামালও তো একটা মানুষ, তাহলে সুফিয়া কামালও কিন্তু একটা সাল আছে, এক সালে জন্মগ্রহণ করে। তাহলে দেখো সুফিয়া কামাল কি ভাইয়া 1911 সালে জন্মগ্রহণ করে। কবে, 1911 সালে 20 জুন, এখন 1911 সালে জন্মগ্রহণ করলেন। ওকে, সুফিয়া কামাল যখন জন্মগ্রহণ করলেন তখন কিন্তু দেশভাগ, ওই যে 1905 সালে যখন কি হলো, 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, এটা কিন্তু তোমরা জানো। 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছে। আবার দেখো এই যে 1911 সালে কিন্তু বঙ্গভঙ্গ রোধ করা হলো। তাহলে একটা প্রশ্ন দেখো, আমি দেখো দুইটা প্রশ্ন মনে রাখতে পারবো। ওকে ভাইয়া, দুইটা প্রশ্ন মনে রাখবো। দেখো বঙ্গভঙ্গ যখন রোধ করা হয় তখন সুফিয়া কামালের জন্ম হয়, এমন ভাবে মনে রাখলেও কিন্তু তুমি কি একটা সহজ ভাবে জানতে পারতেছো। প্রশ্ন কিন্তু দুইটা জানলা, কিন্তু দেখো কত সহজে। বঙ্গভঙ্গ যখন রোধ হয় তখন কি হয়, সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন। ওকে, তাহলে দেখো সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করেন, 1911 সালে 20 জুন জন্মগ্রহণ করেন, মনে রাখবা 20 জুন। এখন দেখো 20 জুনের কথা বললাম, হ্যাঁ 20-এর সাথে আমি কত যোগ করি, 3 একটু যোগ করি। আর একটা প্রশ্ন দেখো কেমন ভাবে হয়ে গেল, 3 যোগ করলেন তাহলে হয়ে যাচ্ছে কিন্তু 23। তাহলে দেখো পলাশী যুদ্ধ 1757 সালে, পলাশী যুদ্ধ কত সালে, 1757 সালে পলাশী যুদ্ধ হয়েছে। ওকে ভাই, 1757 সালে পলাশী যুদ্ধ হয়েছে কত, 23 জুন। তাহলে তুমি কিন্তু একটা প্রশ্ন দিয়ে দুইটা প্রশ্ন মনে রাখতে পারলা। ওকে ভাই, এই প্রশ্নটা এমন ভাবে মনে রাখতে পারবো। তাহলে কি পলাশী যুদ্ধ হয়েছে কত, 23 জুন, সুফিয়া কামালের জন্ম কত, 20 জুন, 3 যোগ করে দিলা। বা এমন ভাবে যোগ করার দরকার নাই, তুমি এমনি মনে করো কি 20 জুন 1921 কত সালে, 1911 সালে সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন। ওকে ভাই, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেন। ওকে ভাই, তাহলে সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেন, তাহলে সুফিয়া কামালের তো একটা জায়গা আছে, যেমন আমি জন্মগ্রহণ করি সিরাজগঞ্জে। ওকে ভাইয়া, তুমি যেখান থেকে ক্লাসটা দেখছো সেখানে কিন্তু জন্মগ্রহণ করেন। এখন প্রশ্ন আসতে পারে সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেন। ওকে, তাহলে দেখো সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেন, বরিশালে জন্মগ্রহণ করেন। ওকে ভাইয়া, এই প্রশ্ন কিন্তু আসতে পারে, সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেন, বরিশালে জন্মগ্রহণ করেন। আবার দেখো, আবার আসতে পারে কিন্তু সুফিয়া কামাল কোন গ্রামে জন্মগ্রহণ করেন, তাহলে দেখো শায়েস্তাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে দেখো সুন্দর একটা কথা, যে বরিশাল, ওকে ভাইয়া, সেই বরিশাল কিন্তু এই বরিশালের নাম আসছে কোথায়, শাল গাছ। ওকে ভাইয়া, গাছ থেকে, শাল কিন্তু একটা কি গাছ বা শাল বাগান, তোমরা কিন্তু জানো যে কাঠ, শাল কিন্তু একটা কাঠ। ওকে ভাই, বাংলাদেশের সব থেকে দামি কাঠের নাম কিন্তু শাল কাঠ। সেই শাল কাঠ বা শালের বাগান থেকে কিন্তু বরিশাল কথাটি কি আসছে, বরিশাল বিভাগ আসছে। তাহলে দেখো বরিশাল কোথায় থেকে, শাল কাঠ থেকে আসছে বা শালের নাম অনুসারে। ওকে ভাই, একটা কাঠ জাতের নাম অনুসারে সেই জায়গা থেকে কিন্তু বরিশাল নামটি আসছে। আবার দেখো এই বরিশালে কে আমাদের দেখো কে সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন। ওকে ভাই, 1900 কত সালে, 1911 সালে শায়েস্তাবাদ গ্রামে। প্রশ্ন দেখো কত ভাবে হতে পারে, মাতার নাম কি, দেখো পিতার নাম আর মাতার নাম, তাহলে মনে রাখবা সাহেবা, হ্যাঁ সাহেরা মায়ের নাম, আর হলো সৈয়দ আব্দুল কি বাড়ি, কিন্তু কি মনে রাখবা বাড়ি হলো কি, বাড়ি হলো সুফিয়া কামালের কি বাবার নাম। এখন সত্যি কথা বলতে একটা কথা মনে রাখবা, বাড়ি, এই বাড়ি কিন্তু বাড়ি সমার্থক শব্দ হলো পানির শব্দও কিন্তু বাড়ি, তুমি এটা এরকম ভাবে মনে রাখতে পারো। তাহলে সুফিয়া কামালের বাবার নাম ছিল হলো পানি, হ্যাঁ বাড়ি,
জল। ওকে ভাইয়া, তাহলে এরকম ভাবেও কিন্তু মনে রাখতে পারো। তাহলে এমন ভাবেও কিন্তু হতে পারে। দেখো যারা এখনো অ্যাড হয়নি তারা দ্রুত অ্যাড হয়ে যাও। ওকে ভাইয়া, তাহলে এমন ভাবে কিন্তু সুফিয়া কামাল সম্পর্কে প্রশ্ন হতে পারে, কবি পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন হতে পারে। দেখো তারপরে পেজে চলে যাই। তাহলে কি আমরা এই ক্লাসটাতে পড়বো কি জন্য? শুধু এইচএসসি পরীক্ষার জন্য তা না, এই ক্লাসটা করবো আমরা কি জন্য? আমাদের জীবনে অনেক কিছু শিক্ষার জন্য। ওকে ভাইয়া, তারপরে দেখো এখন কবি সুফিয়া কামাল অনেক কিছুই রচনা করেছেন, সাহিত্যকর্ম, হ্যাঁ, ছোট গল্প, উপন্যাস, নাটক, যত কিছুই রচনা করছেন। সেই জন্য দেখো সুফিয়া কামাল কি পাইছেন? অনেকগুলো কি পাইছেন? পদবি বা পুরস্কার পেয়েছেন। সুফিয়া কামাল কিন্তু অনেকগুলো পুরস্কার পেয়েছেন। যেমন দেখো একটা কথা মনে রাখবা, তিনি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সুফিয়া কামাল এই যে বুলবুল ললিত কর্ম একাডেমি থেকে কি হয় নাসির উদ্দিন স্বর্ণ পদক পান। এইটা কিন্তু আর কোনো কবি পান না। ওকে ভাইয়া, এটা কিন্তু কি কোনো কবি পান না। তাহলে এই জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। দেখো সুফিয়া কামাল কি পদক পেয়েছিলেন? নাসির উদ্দিন পদক, নাসির উদ্দিন স্বর্ণ পদক। এখন নাসির উদ্দিন স্বর্ণ পদক হলো একটি ব্যক্তির নাম অনুসারে একটা পদক। ওকে ভাইয়া, ব্যক্তির নাম অনুসারে কি কিন্তু একটা পদক। যেমন আমাদের দেশে কিন্তু আছে কি পদক? 21শে পদক। ওকে ভাইয়া, 21শে পদক। তারপরে কিন্তু কি এগুলো কিন্তু পদক। তাহলে মনে রাখবা নাসির উদ্দিন স্বর্ণ পদক পেয়েছিলেন কে? সুফিয়া কামাল। মনে রাখবা তিনি কি, দেখো বুলবুল, ওকে ভাইয়া, বুলবুল ললিত একাডেমি থেকে, মনে রাখবা বুলবুল কি ললিত একাডেমি থেকে। তাহলে প্রশ্ন আসতে পারে নাসির উদ্দিন পদক পেয়েছিলেন কে? সুফিয়া কামাল। কোন একাডেমি থেকে? ওকে ভাইয়া, বুলবুল ললিত একাডেমি থেকে। ওকে ভাইয়া, এমন ভাবে কিন্তু প্রশ্ন হতে পারে। ওকে, এই জায়গা থেকে যদি প্রশ্ন হয় তোমাদের কিন্তু পারতে হবে। তারপরে দেখো সুফিয়া কামালে দেখো মৃত্যু ক্ষুধা, ওকে ভাইয়া, মুক্তিধারা সাহিত্যকর্ম পুরস্কার পেয়েছিলেন। সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু এটাও। তাহলে সুফিয়া কামাল কিন্তু একটা পুরস্কার পেয়েছিলেন, সেই পুরস্কারের নাম কি? মুক্তধারা। ওকে ভাইয়া, মুক্তধারা কিন্তু একটা পুরস্কার, সেই পুরস্কারটা কে পেয়েছিলেন? সুফিয়া কামাল পেয়েছিলেন। তাহলে এমন ভাবেও কিন্তু আমাদের প্রশ্ন হতে পারে। ওকে ভাইয়া, তাহলে দেখো আমি শিখলাম কি? আমি শিখলাম 20 জুন 1900 কত সালে? 11 সালে কে সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন। ওকে, এখান থেকে প্রশ্ন হতে পারে। কোথায় জন্মগ্রহণ করে? বরিশালে জন্মগ্রহণ করেন, এটা মনে রাখবা। তারপর দেখো সুফিয়া কামাল পুরস্কার পেয়েছিলেন অনেক, এরকম ভাবে মনে রাখবা সুফিয়া কামাল কিন্তু অনেক পুরস্কার পেয়েছিলেন। তার মধ্যে দেখো মুক্তধারা সাহিত্য পুরস্কার আর নাসির উদ্দিন স্বর্ণপদক সাহিত্য পুরস্কার পেয়েছিলেন। ওকে ভাইয়া, এছাড়াও দেখো কি হয়েছে, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন কত সালে? বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন 1900 কত সালে? দেখো 1900 কত সালে? 1963 সালে। কিন্তু ভাই সব থেকে গুরুত্বপূর্ণ এইটা, 1900 কত সালে? 1955 সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। ওকে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে তোমাদের পরীক্ষাতে। তাহলে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1955 সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। যে 1955 সালে কিন্তু তুমি আরেকটা প্রশ্ন মনে রাখতে পারো, 1955 সালে আওয়ামী লীগ মুসলিম কথা থেকে মুসলিম কথাটা বাদ দিয়ে যায়, হয় হলো আওয়ামী লীগ। আমি ওদিকে না যাই, আমি দেখো তাহলে 1955 সালে কি হয়? দেখো না, 1955 সালেতে আমাদের সুফিয়া কামাল, কবি সুফিয়া কামাল কি পদক পেয়েছিলেন? বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন। ওকে ভাই, এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। এছাড়াও দেখো তিনি 21শে পদক পান 1976 সালে। আবার দেখো এই 1976 সালে কিন্তু কি হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর, না সরি, কাজী নজরুল ইসলাম মারা গেছিলেন। এবং দেখো তিনি কিন্তু বেগম রোকেয়া পদকও পেয়েছিলেন এবং স্বাধীনতা পুরস্কার পান। তাহলে দেখো আমাদের কবিকে সুফিয়া কামাল কত পুরস্কার পেয়েছিলেন। এখন তুমি যখন পরীক্ষার হলে বসবা তখন কিন্তু ইজিলি এইসব প্রশ্ন তোমার মাথায় কি হবে? নাড়া দিবে, ইজিলি নাড়া দেবে। আমি তো ওই ভাইয়ের কাছে এই ক্লাসটা করছিলাম, কে রে, নাসির উদ্দিন স্বর্ণ পদক তো সুফিয়া কামাল পাইছে, 21শে পদক তো সুফিয়া কামাল পাইছে। ওকে ভাইয়া, তারপরে দেখো কি, তারপরে মুক্তধারা কে? মুক্তধারা তো সুফিয়া কামাল পেয়েছেন। তারপর বাংলা একাডেমি তো সুফিয়া কামাল পেয়েছেন। বেগম রোকেয়া পুরস্কার তো সুফিয়া কামাল পেয়েছেন। তাহলে দেখো কত পদক সুফিয়া কামাল পেয়েছেন। এমন ভাবে কিন্তু প্রশ্ন হতে পারে। যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের প্রশ্ন কিন্তু এমন ভাবে হয়, নাসির উদ্দিন স্বর্ণ পদক কে পেয়েছিলেন? তাহলে নাসির উদ্দিন স্বর্ণ পদক কে পেয়েছিলেন? সুফিয়া কামাল। ওকে ভাইয়া, মনে রাখবা। বেগম রোকেয়া পদক কে পেয়েছিলেন? সুফিয়া কামাল। ওকে ভাইয়া, প্রশ্ন আসতে পারে। বরিশাল বিভাগে বা বরিশালে কে জন্মগ্রহণ করেন? সুফিয়া কামাল। ওকে ভাইয়া, সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করেন? 1911 সালে জন্মগ্রহণ করেন। সুফিয়া কামাল কত তারিখে জন্মগ্রহণ করেন? 20 জুন সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন। তাহলে এমন ভাবে কিন্তু প্রশ্ন হতে পারে। ওকে ভাইয়া, তাহলে এমন ভাবে যদি প্রশ্ন হয় তোমরা পারবা না কেন? পারবা না কেন? ইজি প্রশ্ন, এমন ভাবেই প্রশ্ন হবে ইনশাআল্লাহ। তোমাদের কি, আমরা তো তোমাদের সামনে সাথে আছি সবসময়, তোমরা যদি আমাদের পাশে থাকো। ওকে ভাইয়া, আমরা এই যে আজ থেকে শুরু করলাম ধারাবাহিক ক্লাস, আজ থেকে তোমাদের এই সেচ্ছি ব্যাচের জন্য ধারাবাহিক ক্লাস শুরু করলাম। তোমরা আমাদের সাথে থাকো, দেখো পরীক্ষা কমন পড়ে কিনা। ওকে ভাই, আমরা তো তোমাদের থেকে কি, আমরা তো তোমাদের বলতেছি না ভর্তি হও, তোমরা ফ্রি ক্লাস করো, দেখো দেখো ভালো লাগে নাকি? ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ, এটুকু বিশ্বাস রেখো। ওকে ভাই, আমরা ক্লাস দিচ্ছি, যেমন ভাবে প্রশ্ন হয় সেমন ভাবেই আমরা কি ওই প্যাটার্নেই তোমাদের পড়াবো। ওকে, তাহলে আর এই যে আমাদের দেখো পিডিএফ, আমাদের যে পিডিএফ আছে এটা তো সংক্ষিপ্ত পিডিএফ। এই পিডিএফ আমাদের থেকে তোমরা বড় বেশি পিডিএফ নিতে পারবা এমসিকিউ সহকারে। ওকে ভাইয়া, তাহলে সবকিছুই তোমরা কিন্তু পাবা ইনশাআল্লাহ, আমাদের সাথে থাকো। তারপরে দেখো আমি আলোচনা করবো, দেখো তারপরে কি, এই যে মৃত্যুবরণ করেন, এটা কিন্তু তোমরা জানো। হ্যাঁ, কাজী কে সুফিয়া কামাল তো একদিন মৃত্যুবরণ করে। তাহলে দেখো এই যে 20 নভেম্বর আর কি 20
জুন। তাহলে একটা কথা মনে রাখবে ভাই, দেখো একদম কি লেখাপড়া সহজ যদি তুমি একটু টেকনিকে পড়ো। লেখাপড়া একদম সোজা যদি তুমি কি একটু টেকনিকে পড়ো। যেমন দেখো আমি লিখলাম 7 7, আমি লিখলাম 9 9, একটা জিনিস বুঝবা, আমি লিখলাম কি 20 20। এই জিনিসটা বুঝো, একটু বুঝো, দেখো কত খেলা। এই যে জিনিস দ্বারা তুমি তিনটা জিনিস জেনে গেলা। একটা জিনিসের মাধ্যমে দেখো তুমি তিনটা জিনিস কেমন হয় জানো। এখন দেখো 20 কি ভাই, 20 জুন কে জন্মগ্রহণ করেন? সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন। আবার দেখো সেই 20-এর সাথে কি 20 নভেম্বর একই তারিখে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন, যদিও কি মাস এলোমেলো, তারিখ কিন্তু এক, কিন্তু মাস এলোমেলো। দেখো তাহলে দেখো 20 জুন জন্মগ্রহণ করেন, 20 নভেম্বর মৃত্যুবরণ করেন কে? সুফিয়া কামাল। আরেকটা কথা দেখো আমি লিখছি হলো 7। ওকে ভাইয়া, এখন দেখো রবীন্দ্রনাথ ঠাকুর 7 মে জন্মগ্রহণ করেন, জুন জুলাই, আবার দেখো এই 7 জুলাই তিনি মৃত্যুবরণ করেন। ওকে ভাইয়া, দেখো 7 তারিখে কিন্তু জন্ম মৃত্যু 7 তারিখ, জন্ম 7 তারিখে, মৃত্যু 7 তারিখে, শুধু মাস এলোমেলো। আবার দেখো 9 লিখছি, 9 9, তুমি রোকেয়া হোসেন শওকত বা রোকেয়া বেগম রোকেয়ার কথা বলো। দেখো যে রোকেয়া কিন্তু 9 ডিসেম্বর জন্মগ্রহণ করেন, আবার কিন্তু ওই 9 ডিসেম্বর মৃত্যুবরণ করেন, সেই রোকেয়া দিবসে কিন্তু 9 ডিসেম্বর। আবার কিন্তু দেখো রোকেয়া পদক পেয়েছিলেন কে? সুফিয়া কামাল। দেখো প্রশ্ন কত সোজা, কত সুন্দরভাবে হতে পারে। আর এই জিনিসটা কি করি আমরা? পারি না ভাই। কি জন্য? আমরা একটু চোখ কান খোলা রেখে পড়ি না। হ্যাঁ, তোমরা আজকে ক্লাস করো, তাহারে পরে মনে কবিতা ক্লাস করো, দেখি তাহারে পরে মনে কবিতার কি থাকে। আর কিছু থাকবে না ইনশাল্লাহ, জীবনে পড়তে হবে না, বারবার খালি কি একটা রিভাইজ দিবা, হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো তাহলে 1900 কত সালে? 1999 সালে কি 99 সালে কি করেন? মৃত্যুবরণ করেন। কি একটু পিছনে যাই আমি 100 বছর। হ্যাঁ, 1899 সালে দেখো কি, 1899 সালে দেখো জীবনানন্দ জন্মগ্রহণ করেন। 1899 সালে দেখো কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন। 1899 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। দেখো কত কবি 1899 সালে জন্মগ্রহণ করেন। হ্যাঁ, তাহলে দেখো তেমনি কি এই 99 সালে, 1999 সালে কে? সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন। ওকে ভাই, একটু টেকনিকে মনে রাখবো, একটু টেকনিকে মনে রাখবো, মনে রাখলে ইজি প্রশ্ন কি হবে, ইজি হবে ইনশাল্লাহ। ওকে, তারপরে দেখো, তাহলে দেখো এইটা কি মৃত্যু পেলাম, কিন্তু এখন সুফিয়া কামালের দেখো কোনো কাব্যগ্রন্থ রয়েছে। সুফিয়া কামালের কাছে কাব্যগ্রন্থ রয়েছে, দেখো কি আছে? সাজের মায়া, কায়া, তারপরে মায়া কাজল, উদ্ধার পৃথিবী, মন ও জীবন, মৃত্যু, মৃত্যুকার ঘ্রাণ, তারপর দেখো প্রশস্তি ও প্রার্থনা। তাহলে দেখো প্রশ্ন কেমন ভাবে হতে পারে। ওকে ভাইয়া, আসছে তোমাদের পরীক্ষাতে সুফিয়া কামালের কাব্যগ্রন্থ নিচের কোনটি? তাহলে তুমি যদি 2-3 বার পড়ো সাজের মায়া, মায়া কাজল, উদ্ধার পৃথিবী, মন ও জীবন। ওকে ভাই, এই প্রশ্নটা কিন্তু বারবার আসে। সাজের মায়া কিন্তু বারবার আসে, মায়া কাজল কিন্তু বারবার আসে, উদ্ধার পৃথিবী কিন্তু বারবার আসে, মৃত্যুকা ও ঘ্রাণ। ওকে ভাইয়া, তাহলে দেখো এইটা কিন্তু সব থেকে বেশি আসে, প্রশস্তি ও প্রার্থনা। ওকে ভাইয়া, প্রশস্তি ও প্রার্থনা কার? এখন তুমি এই জিনিসটা কি করতে হবে, তোমার একটু দয়া করে রিডিং পড়তে হবে। 5-6 বার আমি রিডিং পড়লেই, যখন 5 দিন একভাবে এই জিনিসটা রিডিং পড়বা, 5 দিন পড়লা, বা তুমি যখন পড়াশোনা করতেছো সামনে একটু টাঙায় রাখছো, একটু টোকন আকারে লিখে টেবিলের সাথে লাগাই রাখছো, একদিন পড়লা তাহারে পরে, একদিন পড়লা কি সুফিয়া কামালের কাব্যগ্রন্থগুলো, এইগুলো কি মৃত্যুকথা, কোহেলিকা, বাঁধনহারা নাকি না? তাহলে দেখো সুফিয়া কামালের কাব্যগ্রন্থ কি? সাজের মায়া, মায়া কাজল, উদ্ধার পৃথিবী, মন ও কি, মন ও জীবন, মৃত্যুঘ্রাণ, তারপরে কি প্রশস্তি ও প্রার্থনা। ওকে ভাইয়া, যখন 5 দিন পড়বা, এই আমার মুখস্থ তোমার হবে না কেন? আমার মুখস্থ হয়েছে, তোমার হবে না কেন? তোমারও হবে। কি জন্য? কি করতে হবে? বারবার অধ্যবসায় করতে হবে। কেমন ভাবে? প্রত্যেকদিন 1 থেকে 2 বার করে পড়লে, তুমি 5 দিন পড়ো, একটা দেখো হয় কিনা। তুমি 5 দিন পড়ো, তোমরা কিন্তু বারবার পোস্ট করে আমাদের SMS করে বসো, স্যার কি ভাই আসলে এত সাল মনে রাখবো কিভাবে, কবি জন্ম মৃত্যু। তুমি 5 দিন পড়ো, কারণ আমি তো পড়েই না রে ভাই, আমি পড়ি তো অনলাইন ফ্রিডম ফাইটার পরীক্ষার রাতে, সেই জন্য কি পড়বো? আসলে সেই জন্য কিন্তু পারবো না, এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। ওকে ভাই, তাহলে কাব্যগ্রন্থ হলো সাজের মায়া, মায়া কাজল, উদ্ধার পৃথিবী, মন ও জীবন, এবং কি মৃত্তিকার ঘ্রাণ। এটা কিন্তু বারবার পরীক্ষাতে আসে, যারা এইচএসসি পরীক্ষার্থী আসো। ওকে ভাইয়া, যারা এইচএসসি পরীক্ষার্থী আসো তারা কিন্তু একটু সতর্ক হয়ে যাও, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। ওকে ভাইয়া, এখান থেকে কিন্তু প্রশ্ন হবে। আচ্ছা, তারপরে দেখো চলে যাব। এখন দেখো সুফিয়া কামালের কিন্তু কি আছে? গল্পগ্রন্থ আছে। এই জায়গা কিন্তু আমরা সব থেকে বেশি ভুল করি। আমাদের প্রশ্ন আসে কিন্তু কোনটা কাব্যগ্রন্থ, কোনটা গল্পগ্রন্থ। ওকে ভাইয়া, তাহলে সুফিয়া কামালের দেখো কি আছে? কেয়ার কাটা, এটা কিন্তু একটা কি ভাইয়া, এটা কিন্তু এই গল্পগ্রন্থ, যেটা প্রথম গল্পগ্রন্থ। আসতে পারে কিন্তু পরীক্ষাতে সুফিয়া কামালের গল্পগ্রন্থ কোনটি, সুফিয়া কামালের প্রথম গল্পগ্রন্থ কোনটি। ওকে ভাইয়া, তাহলে এটা মনে রাখবো, সুফিয়া কামালের প্রথম গল্পগ্রন্থ কোনটি, সেটা হলো কেয়ার কাটা। ওকে ভাইয়া, 1937 সালে। তোমাদের সালটা মনে রাখার দরকার নাই, এটা চাকরির জন্য, চাকরি যারা করে তারা পড়বে, চাকরির জন্য যারা পড়তেছে তারা এটা মুখস্থ করবে। ওকে ভাইয়া, তাহলে দেখো কেয়ার কাটা কি সুফিয়া কামালের প্রথম কি ভাইয়া, প্রথম গ্রন্থ। মনে রাখবো, প্রথম কি গল্পগ্রন্থ কি কেয়ার কাটা। আর দেখো প্রথম ভ্রমণ কাহিনী কি ভাইয়া, সোভিয়েতের দিনগুলো। এটা কিন্তু বারবার পরীক্ষাতে আসে। ওকে ভাইয়া, তুমি জাস্টিফাই করো একটু, দেখো প্রায় কি 20 বার এই প্রশ্নটা এসেছে।
ওকে ভাইয়া, প্রায় 20 বার এই প্রশ্নটা কিন্তু এসেছে, একটু তুমি ট্রাই করে দেখো। ভাইয়া এই প্রশ্নটা একটু ট্রাই করে দেখো, প্রায় কয়বার ভাইয়া, 20 বার কিন্তু এই প্রশ্নটা এসেছে। ওকে ভাইয়া, সোভিয়েতের দিনগুলি, এটা লেখককে, তাহলে সোভিয়েতের দিনগুলি লেখককে ভাইয়া, সোফিয়া কামাল। এটা কিন্তু পরীক্ষাতে আসবে, আমি বলে দিলাম পরীক্ষাতে আসবে। তাহলে তোমরা একটু ভাইয়া প্রতিদিন যদি কি একটু করে একটু বোঝার চেষ্টা করো, তাহলে আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ তোমাদের এই সিটটি ভালোভাবে পাস হবে, ভালোভাবে পার হবে ইনশাল্লাহ। বাংলায় শোনো, আমার বিগত আমি যারে বাংলা পড়াইছি সে জীবনে 90 নিচে পায়নি, জীবনেও 90 নিচে পায়নি। আমি যাকে আইসিটি পড়াইছি জীবনেও আমি সবসময় ক্যাম্পাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন পড়াতে আসি, পড়াই, আমার অনেক ব্যাচ আছে আইসিটি, যখন পড়াই আমি সব সময় ওদের বলি যদি প্লাস না পাস তাহলে টাকা দিস না। ওকে ভাই, প্লাস পাবা না কেন, পড়লে প্লাস পাবা না কেন, অতি ইজি। তাহলে কি দেখো, তোমরা যদি এই যে ক্লাস করতেছি, ক্লাস শেখাচ্ছি, তোমাদের দিচ্ছি, তোমরা যদি না নাও ভাই তাহলে তো পারবা না। ওকে, তাহলে এই জিনিসটা তাহলে মনে রাখবা, সোভিয়েতের দিনগুলি কার লেখা, সোফিয়া কামালের লেখা। এটা কিন্তু পরীক্ষাতে আসবে, 1968 সালে প্রকাশিত হয়। ওকে ভাইয়া, সোভিয়েতের দিনগুলি কি, সোফিয়া কামালের লেখা, এটা প্রকাশিত হয় 1968 সালে। সালটাও একটু পারলে মুখস্থ করে নিও। হ্যাঁ, তোমাদের সাল না আসলেও এটা আসবে। ওকে ভাইয়া, এই প্রশ্ন দয়া করে মুখস্থ করে নিও। তারপরে দেখো, তাহলে দেখো স্মৃতি কথা, এখন যেমন 71-এর ডায়েরি, ওকে ভাইয়া, সে হলো সুফিয়া কামাল, মনে রাখবা 71-এর ডায়েরি হলো সুফিয়া কামাল। এখন 71-এর দিনগুলি, এটা হলো জাহানারা ইমাম। পোস্ট একটু মনে রাখবা, দুটাই কিন্তু একই কথা। 71-এর ডায়েরি একটা মনে রাখবা, 71-এর কি ভাইয়া, 71-এর ডায়েরি। এটা 71-এর ডায়েরি যদি কথা উল্লেখ থাকে তাহলে মনে রাখবা এটা সুফিয়া কামালের লেখা, আর যদি থাকে 71-এর দিনগুলি তাহলে এটা জাহানারা ইমামের লেখা। এই জিনিসটা কিন্তু আমরা একটু দয়া করে কি করব, মনে রাখবো। হ্যাঁ, সুফিয়া কামাল। ওকে ভাইয়া, তাহলে দেখো তোমরা যারা ক্লাস দেখছো, আসলে না বুঝলেও, কোনো কথা না বুঝলেও তোমরা প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাও, বা আমার কথাটা কোন স্পিড যদি হয় তাহলে একটু জানাও, আমি আস্তে ধীরে কথা বলবো। ওকে দেখো, তাহলে স্মৃতি কথা, স্মৃতি কথা মানে কি, তার জীবন নিয়ে কথা, স্মৃতি, কোনো কিছু স্মৃতি ভ্রমণ। আমি ধরো কক্সবাজার একদিন গেলাম, আমার তো একটা জীবনের স্মৃতি আছে ভাই, আমি একজনের সাথে ঘুরতে গেছি, আমার জীবনের স্মৃতি নাই? এইরকম স্মৃতিমূলক কথা। ওকে ভাইয়া, সুফিয়া কামালের স্মৃতিমূলক কথা 71-এর ডায়েরি। ওকে ভাইয়া, আর দেখো জাহানারা ইমামের স্মৃতিমূলক কথা হলো কি, স্মৃতি কথা হলো 71-এর দিনগুলো। ওকে, এই প্রশ্নটা কিন্তু আসে বারবার। 71-এর দিনগুলির লেখককে জাহানারা ইমাম, 71-এর ডায়েরি লেখককে সুফিয়া কামাল। ওকে, ভালোভাবে শুনে রাখো। ওকে, ভালোভাবে মুখস্থ করে নাও। 71-এর ডায়েরি যদি কথাটা উল্লেখ থাকে, ডায়েরি, তাহলে মনে করবো কি, সুফিয়া কামালের লেখা। আর যদি থাকে 71-এর দিনগুলি, তাহলে মনে রাখবো হলো জাহানারা ইমাম। ওকে ভাইয়া, আর দেখো এই যে দেখো কি ভাইয়া, এটা আরেকটু কিন্তু মনে রাখবো কিন্তু। দেখো সুফিয়া কামাল কিন্তু শিশুদের জন্য কি লিখেছেন, বই লিখেছেন। যারা মনে করো 1 2 3 4 পড়ে তাদের জন্য কিন্তু বই লিখেছেন। অর্থাৎ আমাদের সময় ঘুম আসার সময়, ছেলেদের যখন ঘুম আসায়, বাচ্চাদের যখন ঘুম আসায়, তখন কিন্তু ওই সুফিয়া কামালের লেখা কি কবিতা পড়ে বা বই পড়ে, ছোট গল্প পড়ে কিন্তু কি করে বাচ্চাদের ঘুম আসানো যায়। যেমন সেই জন্য একটা কথা মনে রাখবা, শিশুকোষ গ্রন্থ, সুফিয়া কামাল শিশুকোষ গ্রন্থ রচনা করেছিলেন। হ্যাঁ, শহীদ জাহানারা ইমাম। কি ভাই, দেখো তাহলে এই যে দেখো, সুফিয়া কামাল কি করলেন, শিশুদের গ্রন্থ কি লিখছেন, শিশুদের জন্য কিন্তু লেখালেখি করেছেন। দেখো শিশুদের জন্য ইতুল বিতুল, তারপরে দেখো নওর কিশোরীর কি দরবারে, নওর কিশোরীর দরবারে, এগুলো কিন্তু ছোট একটা ছোটদের জন্য লেখা। ওকে ভাই, যারা শিশু 2 3 4 বা 1 এরা পরে, এদের কিন্তু সুফিয়া কামালের লেখাও আছে এদের বইয়ে। তাহলে দেখো এই জায়গা থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে, 71-এর ডায়েরি আর 71-এর দিনগুলি। ওকে ভাইয়া, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ওকে ভাইয়া, তাহলে এই জিনিসটা তোমরা কয় করে মুখস্থ করে নিবা। ওকে, সবাই ক্লিয়ার নাকি, এটুকু একটু কমেন্টের মাধ্যমে জানাও। এটুকু ক্লিয়ার আছো নাকি, একটু কমেন্টের মাধ্যমে জানাও। দেখো তারপরে তারপরে দেখো আত্মজীবনীমূলক গ্রন্থ। আত্মজীবনীমূলক গ্রন্থ দেখো কি, একালে আমার কাল, একাল, একালে আমাদের কি কাল, একালে আমাদের কাল। এই কথাটা কি বলছো, কাল মানে তো সময়। ওকে ভাই, কাল মানে কি সময়, মনে রাখবা। তাহলে এই সময়ই আমাদের কাল, এই সময়ই আমাদের সময়, এই সময়ে আমাদের সময় কি করা, গান গাওয়া, কবিতা রচনা করা, আবৃত্তি করা, লেখাপড়া করা, কি করা, এই চিতে ভালো একটা কি ফল আনা। তারপরে কি ভালো একটা, এই পরীক্ষায় এই ভালো ফল দিয়ে, এই তাহারে পরে মনে কবিতা দিয়ে তুমি অ্যাডমিশনে একটা ভালো ফল করা। কারণ এই তাহারে পরে মনে কবিতা তুমি আজকে ফাঁকি দিচ্ছ, অ্যাডমিশনে গিয়ে কিন্তু ধরা খাবা। তাহলে এইটা দিয়েই কিন্তু সবকিছু করা। তাহলে এই জায়গা থেকে আমাদের কি করতে হবে, একটু মনোযোগ দিয়ে মুখস্থ করে রাখতে হবে। ওকে ভাই, তাহলে আত্মজীবনীমূলক গ্রন্থ কি, এই কালই আমার কাল, এই কালে কি করো, আমি সবকিছু কি করব, উদ্ধার করব, রক্ষা করব, কি করব, সমাধান করব। ওকে ভাই, এমন হয় কিন্তু প্রশ্ন হতে পারে, এই কালই আমার কাল, এই যে এটা কি আত্মজীবনীমূলক গ্রন্থ কার, তাহলে কার, সুফিয়া কামালের। ওকে, দয়া করে মুখস্থ করে নিবা। দেখো এখন
দেখো প্রশ্ন হলো একটু বুঝবা, এটা একটু বুঝবা তারপরে শুরু করব। দেখো কবিতা সম্পর্কে তথ্য বলি। এখন জাহানারা ইমাম তাহারে পরে মনে কবিতাটি এমন ভাবে রচনা করেছেন, তার স্বামী সৈয়দ নেহাল হোসেন মারা গিয়েছেন সেই জন্য, কিন্তু তার তার স্বামীর মৃত্যুর কামনার, তার স্বামী মারা গেছেন এই জন্য তিনি কি হয়ে রয়েছেন, একবারে শোকে কাতর। ওকে ভাইয়া, তার সুফিয়া কামালকে বলা হয় চরণ হরণের কবি। ওকে ভাইয়া, তাহলে দেখো এই যে একবারে কি সুখে কাতর হয়ে রয়েছেন, এখন এই কবিতার চরণটা এমন ভাবে শুরু হয়েছে, দেখো হে কবি নীরব কেন, কে বলেছেন, কবি ভক্ত বলেছেন। ফাগুন যে এসেছে ধারায়, ধারা মানে পৃথিবীতে কি এসেছে, ফাগুন মাস এসেছে। ওকে ভাইয়া, ফাগুন যে এসেছে ধারায়, তাহলে হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধারায়, বসন্ত বলিয়া তুমি লবে নাকি বন্ধ নয়। হ্যাঁ, তারপরে কহিল সে সিদ্ধ আঁকি তুলি, কে, কবি সিদ্ধ স্নিগ্ধ আঁকি তুলি, মানে চোখ তুলে তাহলে তোলে কার দিকে তাকালেন, কবি ভক্তর দিকে তাকালেন। দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতামি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, রাখি নাই লই নাই সন্ধ্যারে, কে কথা, কবি বলছে। কবি বলছে কি বাতামি লেবুর ফুল ফুটছে, আমের মুকুল ফুটছে, বসন্ত ঋতু আসছে, কিন্তু আমি তো জানি না কিছু, এই জন্য আমার স্বামী মারা গেছেন সেই জন্য। এটা কিন্তু মনের মধ্যে আক্ষেপ। ওকে ভাই, এইভাবে তার কিন্তু স্বামী সৈয়দ নেহাল হোসেন মারা যাওয়ার কারণে এই শোকে কাতর হয়ে তিনি কিন্তু এই হারে পরে মনে কবিতাটি রচনা করেছেন। ওকে ভাই, তাহলে এই শোকে কাতর হয়ে কিন্তু কি করেছেন, তাহারে পরে মনে কবিতাটি কি করেছেন, রচনা করেছেন। এই জায়গা থেকে দেখো, এই কবিতা থেকে, প্রশ্ন থেকে, প্রত্যেকটা লাইন থেকে কেমন ভাবে প্রশ্ন হয়, এই জায়গা তোমাদের কি এক কথায় প্রশ্ন যখন মনে রাখবা, আমরা প্রশ্ন এক কথা সিস্টেমে মনে রাখবো, তখন ওই প্রশ্ন আর আমার জীবনে ভুল ধরার সম্ভাবনা নাই। কারণ বাংলাদেশের রাজধানী কি ঢাকা। তারপরে মনে কবিতাটি লেখছে কে, সুফিয়া কামাল। বিবেচনা প্রতিবিজ্ঞাত কবিতাটি লেখছে কেন, মাইকেল মধুসূদন দত্ত। আমি বলতে পারি কি সোনার তরী কবিতাটি লেখছে কেন, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে কিন্তু এক লাইনের প্রশ্ন যখন এমসিকিউ আমি পড়বো না, এক লাইনে প্রশ্ন মুখস্থ করব, তখন ওই জায়গা থেকে আমার প্রশ্নটা ভুল হওয়ার সম্ভাবনা 1%। আর যখন আমি এমসিকিউ দেখে প্রশ্ন পড়ব, তখন এই জায়গায় আমার ভুল হওয়ার পরিমাণ 50%, কারণ এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। আমি এমসিকিউ আকারে পড়লাম সুফিয়া কামাল জন্মগ্রহণ করে হলো বরিশালে 1920 সালে। কত সালে, 1920 সালে বলে দিলাম, বুঝো। বা 1911 সালে, 1911 সালে জন্মগ্রহণ করে বলে দিলাম, বা 1920 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করলে বলে দিলাম, এমসিকিউ আকারে। কারণ এমসিকিউ 20 আছে, পাশে কিন্তু 21 আছে, আবার এই মোড় কিন্তু 19 আছে, তিনটা জিনিসই কিন্তু পাশাপাশি মনে রাখবা। কিন্তু আমি যখন মুখস্থ করবো 1911 সালে সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন, 1911 সালে সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন, এই জায়গা থেকে আমার কিন্তু আর একটা প্রয়োজন নাই, আমি জানি তো 1911 সালে সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন। ওকে, তাহলে এই ধারাবাহিকতায় দেখো প্রশ্ন আমার কেমন ভাবে হবে। যেমন সুফিয়া কামাল বাংলাদেশের জনগণের কাছে কি জননী সাহসিকা। ওকে ভাইয়া, ওকে, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে আসবেই 100%, আমি দিয়ে দিলাম। ওকে ভাইয়া, যারা এইচএসসি পরীক্ষার্থী আসো, যারা এইচএসসি পরীক্ষার্থী আসো, তারা আজকে লিখে নাও, এই প্রশ্নটা তোমাদের আসবে। সুফিয়া কামালকে কি বলা হয়, তাহলে কি জননী সাহসিকা। ওকে ভাইয়া, জননী কি সাহসিকা ভূষিত হয়। ওকে ভাইয়া, এটা কিন্তু তাকে কি উপাধি দেওয়া হয়, মনে রাখবা, এটা কিন্তু তার উপাধি। দেখো তিনি ছিলেন রবীন্দ্র কি কাব্যধারার কি গীতিকবি। এখন দেখো প্রশ্ন হলো, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু, সরি, সুফিয়া কামাল কিন্তু রবীন্দ্র পুরস্কার পায় নাই, তবু তিনি কি করেছিলেন, রবীন্দ্র ধারা কাব্যধারার কবি ছিলেন। রবীন্দ্র কাব্যধারার মানে রবীন্দ্র গীতি, আমরা কিন্তু রবীন্দ্র গীতি শুনি সবাই, গান, এই কাব্যধারা তিনি কি ছিলেন, কবি ছিলেন। ওকে ভাইয়া, এই ধারায় তিনি কবি ছিলেন, একটু মনে রাখবা। তাহলে এই যে সুফিয়া কামাল কিন্তু কি বেগম রোকেয়া পদক পেয়েছিলেন, বেগম রোকেয়া পদক পেয়েছেন। ওকে ভাইয়া, 21 পদক পেয়েছেন। এগুলো কি শামসুদ্দিন স্বর্ণ পদক পেয়েছেন, কিন্তু এগুলো পেয়েছেন কে, সুফিয়া কামাল। এখন দেখো এই সুফিয়া কামাল কি করেছেন, তাকে পরিচিত কি হিসেবে, জননী সাহসিকা। এই প্রশ্নটা কিন্তু আমার মনে রাখতে হবে, সুফিয়া কামাল কোন কবি, জননী সাহসিকা হিসেবে পরিচিত। ওকে, আবার সুফিয়া কামাল কোন যুগের কবি, তাহলে মনে রাখবো কি ভাইয়া, এই যে রবীন্দ্র কাব্যধারার কবি। প্রশ্ন কিন্তু হতে পারে, তিনি ছিলেন কি রবীন্দ্র কাব্যধারার গীতি কবি। এখন গীতি কবি কারা, যারা গায়, কবিতা গায়। ওকে ভাইয়া, কবিতা গায়, তারা গীতি কবি, এটা মনে রাখবা। এখন দেখো পাকিস্তানের সরকার কর্তৃক প্রদত্ত কি, দেখো তমঘাই ইমতিরাজ পদক বর্জন করেন। এখন পাকিস্তানি আমলেও তিনি একটা পদক পেয়েছিলেন, এটা কি বর্জন করেছিলেন তিনি। ওকে, এই পদকটা তিনি কি করেছিলেন, বর্জন করেছিলেন, মনে রাখবা, বাদ দিয়েছিলেন, তিনি রাখতে চাইছিলেন না। এখন সুফিয়া কামাল দেখো পিতৃ নির্বাস ছিলেন কোথায়, কুমিল্লায়। আমি কিন্তু জানি সুফিয়া কামাল জন্মগ্রহণ করে কোথায়, বরিশালে, কিন্তু তার পিতৃ নির্বাস অর্থাৎ পিতার বাড়ি ছিলেন কোথায়, কুমিল্লাতে। ওকে ভাইয়া, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে। সুফিয়া কামাল জন্মগ্রহণ করে বরিশালে, কিন্তু পিতৃ নির্বাস অর্থাৎ কি তার বাবার বাড়ি ছিলেন কোথায়, কুমিল্লায়। ওকে, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবো, এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। ওকে, তাহলে এইভাবে কিন্তু প্রশ্ন হতে পারে। তারপরে দেখো
সুফিয়া কামালের দেখো প্রথম কাব্যগ্রন্থের নাম সাজের মায়া। আমি কিন্তু বললাম সুফিয়া কামাল কাব্যগ্রন্থ রচনা করেন সাজের মায়া, মায়া কাজল, উদ্দার পৃথিবী, মন ও জীবন। এগুলো কি সব সুফিয়া কামালের কাব্যগ্রন্থ। তার মধ্যেও আসতে পারে তোমাদের পরীক্ষাতে সুফিয়া কামালের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ভাই? তাহলে মনে রাখবো সুফিয়া কামালের প্রথম কাব্যগ্রন্থ হলো সাজের মায়া। ওকে ভাইয়া, তাহলে সুফিয়া কামালের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? সাজের মায়া। এই প্রশ্ন কিন্তু হতে পারে। তাহলে এই জায়গা থেকে আমি কিন্তু মনে রাখবো সুফিয়া কামালের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? সাজের মায়া। ওকে, তাহলে এই প্রশ্নটা দয়া করে মনে রাখবো। তারপরে দেখো সুফিয়া কামালের শিক্ষায় হাতেখড়ি হয় কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। ওকে, সুফিয়া কামাল লেখাপড়া শেখেন কার কাছে? সর্বপ্রথম মায়ের কাছ থেকে। আমরা কিন্তু সচরাচর সবাই মায়ের কাছ থেকেই লেখাপড়া শুরু করি, কারণ আমাদের প্রধান শিক্ষক হলো মা বাবা। কারণ মা বাবার কাছ থেকে কিন্তু আমরা মাতৃভাষা বাংলা শিখেছি, বা মা বাবার কাছ থেকে কিন্তু আমরা সর্বপ্রথম কি লেখালেখি পড়াপড়ি শুরু করি। কিন্তু যাদের মনে করো কি দেখো এই জায়গা থেকে সুফিয়া কামালও কিন্তু মায়ের কাছ থেকে লেখাপড়া শুরু করেন। কিন্তু একটা কবি আছে ব্যতিক্রম, দেখো যাকে বলা হয় কি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া। হ্যাঁ, বেগম রোকেয়া কিন্তু স্বামীর কাছ থেকে আর তার ভাইয়ের কাছ থেকে লেখাপড়া শুরু করেন। ওকে ভাই, তার স্বামীর কাছ থেকে আর কি তার বড় ভাইয়ের কাছ থেকে তিনি কিন্তু লেখাপড়া কি শেখেন, বাংলা এবং ইংলিশ শেখেন। ওকে, এই জায়গা থেকে কিন্তু একটু ব্যতিক্রম। তাহলে এই জায়গা সুফিয়া কামাল কি কার কাছ থেকে? তার মায়ের কাছ থেকে লেখাপড়া শুরু করেন। ওকে, তারপরে দেখো সুফিয়া কামালের প্রথম গল্পের নাম কি? দেখো সৈনিক বধূ। ওকে, এই প্রশ্নটা কিন্তু বারবার পরীক্ষাতে আসে। কত সালে প্রকাশ হয় এটা দরকার নাই তোমাদের। এইচএসসি যারা পরীক্ষা দিবা তাদের দরকার নাই। আমরা দিছি পাশে কি জন্য? কারণ অ্যাডমিশন আছে। অ্যাডমিশনে কিন্তু আসতে পারে কি এই যে সৈনিক বধূ গল্পটি বা উপন্যাসটি কখন প্রকাশ হয়? তাহলে 1923 সালে। ওকে, এই জায়গা থেকে কিন্তু মনে রাখবা। তাহলে সৈনিক বধূ কি ভাইয়া? এটা হলো গল্পের নাম। সুফিয়া কামালের প্রথম গল্প কোনটি? সৈনিক বধূ। কত সালে? 1923 সালে প্রকাশিত। তারপরে দেখো রোকেয়া শওকত হোসেনের সঙ্গে তার কি দেখো সাক্ষাৎ হয় কত সালে? 1900 কত সালে? 18 সালে। দেখো এখন একটা কথা মনে রাখবা, 1900 কত সালে? 1800 সালে। এখন 1918 সালে কিন্তু সাক্ষাৎ হয়। এখন যে রোকেয়া কিন্তু কত সালে? 1880 সালে জন্মগ্রহণ করেন। ওকে, রোকেয়া কিন্তু জন্মগ্রহণ করে 1880 সালে। কত সালে? 1880 সালে। আর এই যে সুফিয়া কামাল জন্মগ্রহণ করে কত সালে ভাইয়া? দেখো কত সালে? 1800 কত সালে? 1900 কত সালে? 1911 সালে। তাহলে দেখো 1911 সালে, তখন তার বয়স কত বছর? 7 বছর। তখন তার বয়স কত ছিলেন? 7 বছর বয়সে সুফিয়া কামালের সাথে দেখা হয় কার? বেগম রোকেয়ার। ওকে, এই প্রশ্ন কিন্তু অ্যাডমিশনে হতে পারে, এমন হয় মনে রাখবা। তারপরে দেখো রোকেয়ার সাথে দেখা হয় তার কত সালে? 1918 সালে। তারপরে দেখো সুফিয়া কামালের প্রথম বিয়ে হয় কার? মামাতো ভাই কার সাথে? সৈয়দ নেহাল হোসেনের সঙ্গে 1923 সালে। এখন 1923 সালে বিয়ে হয়েছেন, কিন্তু 1900 কত সালে? দেখো 1936 সালে তার স্বামী কিন্তু মারা গেছেন। 23 সালে বিয়ে হয়েছে, কিন্তু 1936 সালে সৈয়দ নেহাল হোসেন মামাতো ভাই অর্থাৎ তার মামাতো ভাই মৃত্যুবরণ করলেন। আর এই যে এই মৃত্যুবরণ করার কারণেই তিনি কি কবি ভক্ত, এবং কবিতার মধ্যে কি কবির মধ্যে একটা কথোপকথন হলেন, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধারায়, বসন্ত বলিয়া তুমি লবে নাকি বন্ধ নয়, কহিল সে সিনাগ্ধ আঁকি তুলি, দক্ষিণ দ্বারে গেছে খুলি, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, রাখি নাই লই নাই সন্তান। কার সাথে কথা? কবি ভক্ত এবং কবির মধ্যে কথা। কি জন্য? এখন কবি তো নির্দিষ্ট একটা টাইমে কবিতা রচনা করেন। এখন মনে করো তুমি নির্দিষ্ট প্রত্যেকদিন 6টার সময় পড়তে বসো, হঠাৎ করে তুমি 6টার সময় যদি কি কোনো একদিন পড়তে বসো না, তখন তোমার মা তো বলবে আসলে বাবা তোমার কি কোনো কিছু হয়েছে? তুমি তো এই টাইমে প্রতিদিন পড়াশোনা করো, মন খারাপ নাকি কেউ কারোর সাথে বকাবকি হয়েছে, তোমার কোনো কারণে কি কোনো কি হয়েছে, তোমার কি কোনো সমস্যা? এটা কিন্তু বলবে। তেমনি দেখো এই কারণে কবি ভক্ত আর কবির সাথে কি হলেন? একটা কথোপকথন হলেন, সেইটাই কবিতার রূপে প্রকাশ করলেন। ওকে, সুফিয়া কামাল মনের ভাব। ওকে ভাইয়া, এটা কিন্তু মনের ভাব জাস্ট। দেখো তাহলে মনে রাখবা সুফিয়া কামালের প্রথম বিয়ে হয় কার সাথে? তার মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেন। এই প্রশ্নটা কিন্তু আসবে আসবে আসবে। একটা কবি কি মামাতো ভাইয়ের সাথে বিয়ে হন, তার হলো সুফিয়া কামাল। তাহলে সুফিয়া কামাল কিন্তু মেয়ে, মনে রাখবা। সুফিয়া কামাল কি মেয়ে, কিন্তু কামাল দেখাবা দিও না ছেলে। সুফিয়া কামাল কিন্তু মেয়ে। আর কত সালে বিয়ে হন? 1923 সালে বিয়ে হন। 1936 সালে কিন্তু সৈয়দ নেহাল হোসেন মারা যান। ওকে, এই প্রশ্ন কিন্তু হতে পারে। 1936 সালে কি হন? সৈয়দ নেহাল হোসেন মারা যান। এই প্রশ্ন কিন্তু হতে পারে। দেখো তারপরে আবার পড়বো। তারপর দেখো সুফিয়া কামালের প্রথম বিয়ে হন কত বছর বয়সে? খুবই 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 ইম্পর্টেন্ট, কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট একটা বিষয়। খুবই এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। সুফিয়া কামাল কত বছর বয়সে বিয়ে হন? এখন কিন্তু গ্রাম অঞ্চলে এখন কিন্তু গ্রামও সচেতন, 18 বছর না হলে বিয়ে দেয় না। গ্রামও কিন্তু কি এখন সচেতন, 18 বছর না হলে কি বিয়ে দেয় না। এখন কে কোথা থেকে ক্লাসটা দেখছো ভাই একটু কমেন্টের মাধ্যমে জানাও। ওকে, তাহলে দেখো 12 বছর, মাত্র 12 বছর বয়স থেকে কি হয়? তার বিয়ে হন। এখন তোমরা যখন 9-এ পড়ছো, শোভা গল্পটা 9-এ পড়ছিলা, 9-এ
শোভা, শোভা শব্দের অর্থ হলো বাক প্রতিবন্ধী। আর সুকেশিনী আর সুহাসিনী দুই বোন, শোভার দুই বোন। সুকেশিনী যার চুল সুন্দর, সুহাসিনী যার হাসি সুন্দর। এই জায়গা থেকে দেখো সেই সময় কিন্তু একটা উল্লেখ আছে কি, এই যে এই সময় যখন শোভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, তখন কিন্তু ওই সময় কি হিন্দু সমাজে একটা প্রথা ছিল, 12 বছর হলে কি হবে, মেয়েদের বিয়ে দিতে হবে। সেই সাথে মিল রেখে দেখো তোমাদের সুফিয়া কামালেরও বিয়ে হয় কত বছর বয়সে, 12 বছর বয়সে। ওকে, দেখো সুফিয়া কামালের 12 বছর বয়সে বিয়ে হলো। আবার দেখো সেই হিন্দু সমাজেও কিন্তু একটা প্রথা ছিল, যখন শোভা গল্পটি রচনা করা হলো রবীন্দ্রনাথ ঠাকুর, ওকে, সেই শোভা শোভা কিন্তু কি করলেন, শোভা যখন রচনা হলেন, সেই শোভা কিন্তু 12 বছর বয়সে কি হলেন, বিয়ে, মেয়ের বিয়ে হবে। তখন কিন্তু শোভা বাক প্রতিবন্ধী, 15 বছর বয়স হয়েছে তবু বিয়ে হয় না। তখন কিন্তু শোভার মা বলে আসলে শোভা হলো বা কি আমাদের বাড়ির কলঙ্ক, আমাদের বাড়ির একটা কি অভিশাপ। এই জায়গা থেকে সুফিয়া কামালের সময়, সুফিয়া কামাল যখন 12 বছর বয়সে বিয়ে হলেন, তার মানে কিন্তু ঠিক আছে। হ্যাঁ, এখন কিন্তু সচেতন। তাহলে সুফিয়া কামাল কত বছর বয়সে বিয়ে হলেন, 12 বছর বয়সে বিয়ে হলেন। মনে রাখবা সুফিয়া কামালের স্বামী সৈয়দ নেহাল হোসেন মারা যান 1932 সালে। ও সরি, আমি 36 বলে ফেলছিলাম। হ্যাঁ, আমি 36 বলে ফেলছিলাম, সরি, 1932 সালে। ওকে, এই প্রশ্নটা মনে রাখবা, 1932 সালে। কিন্তু সুফিয়া কামাল কিন্তু 1936 সালে আরেকটা বিয়ে করেন, এইটা প্রশ্ন হবে। হ্যাঁ, তাহলে দেখো 1932 সালে কি করলেন, হ্যাঁ 32 সালে মারা যান কিসে, যক্ষা রোগে। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, যক্ষা রোগে। তিনি দ্বিতীয় বিয়ে করলেন 1939 সালে, কিন্তু কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে 36 আছে। ওকে ভাই, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবো। নাটোর, ওকে, আসিফ খান, কাইফ খান দেখছেন নাটোর। ওকে ভাই, দেখো তাহলে সবাই তাহলে মনে রাখবা। তারপর দেখো সুফিয়া কামালের প্রথম কবিতা হলো কি ভাইয়া, এটা কিন্তু আসে বসন্তী, বাসন্তী। ওকে, বাসন্তী কি, এটা কিন্তু সুফিয়া কামালের প্রথম কবিতার নাম কি, বাসন্তী। এটা দয়া করে একটু মুখস্থ করে নিবা। ওকে, এটা দয়া করে কি করবা, একটু মুখস্থ করে নিবা। সুফিয়া কামালের প্রথম নাটক কি, বাসন্তী। প্রথম উপন্যাস কি, সাজের মায়া। ওকে ভাইয়া, সাজের মায়া, মায়া কাজল, উদ্ধার পৃথিবী, মন ও কি জীবন, এগুলো সব সুফিয়া কামালের লেখা। এটা দয়া করে কি করব, একটু মুখস্থ করে নেবো। তারপরে দেখো সুফিয়া কামালের সৈনিক বধূ গল্পটি পত্রিকা প্রকাশিত হয়। এখন এটা কিন্তু আসে, হ্যাঁ এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে, এবার অ্যাডমিশনে আসছে। হ্যাঁ, এবারেও কাছে এই ক্ষেত্রে কিন্তু সবসময় আসে। আচ্ছা, নোয়াখালী, ফাহমিদা লেখছেন নোয়াখালী। আচ্ছা, তারপরে জাহান লেখছেন ঢাকা, পুষ্পিতা জাহান লেখছেন ঢাকা। ওকে, দিনাজপুর লেখছে হাবিবা, লেখছেন দিনাজপুর। সঞ্জিতা লিখেছেন দিনাজপুর থেকে ক্লাস করছি। ওকে, দেখো সবাই যে এখান থেকে ক্লাস করছো, তোমাদের মনের আশা পূরণ হোক ইনশাল্লাহ। দেখো তাহলে সুফিয়া কামাল যখন কি সৈনিকের বধূ গল্পটি রচনা করেছিলেন, এখন প্রত্যেকটা গল্পেই প্রত্যেকটা কবি কিন্তু একটা কবিতা কি একটা পত্রিকায় আগে প্রকাশ করছেন। হ্যাঁ, এখনো কিন্তু আমরা দেখি অনেক পত্রিকায় অনেক কবিতা কিন্তু প্রকাশ হয়, তাই না? এরকম কিন্তু প্রকাশ করছেন। হ্যাঁ, যেমন তুমি বলতে পারো, আমি বলতে পারি আমার একটা পত্রিকা প্রকাশ হয়েছে হলো কোথায়, হ্যাঁ দৈনিক ইত্তেফাকে একটা কবিতা লিখছিলাম ছুটির দিন। এই পত্রিকা কিন্তু প্রকাশ হয়েছে কোথায়, তোমাদের দৈনিক ইত্তেফাক। তোমাদের আমি স্ক্রিনশট দিয়ে দেবো দেখে। এখন এই জায়গা থেকে তোমাদের কিন্তু সবার কি যে কবিতাই কবি লেখক একটা কিন্তু প্রকাশ হয়। এখন সুফিয়া কামালের দৈনিক বধূ গল্পটি কোন পত্রিকায়, তাহলে এই যে বরিশালের তরুণ পত্রিকা, সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু এটা বিশাল। হ্যাঁ, তুমি কিন্তু যখন আসবে এই সৈনিকের বধূ কোন পত্রিকায়, তুমি দেখবা কোন পত্রিকায়, এখন তখনকার নাম বিভিন্ন নাম থাকবে, কিন্তু এইটাই সর্বপ্রথম আমি বাদ দেবো। কারণ বরিশাল তরুণ পত্রিকা নামে একটা কি পত্রিকা আছে, এটাই কিন্তু আমি কি করব, বাদ দেবো। মাইমন সিংহ সাদিয়া, ওকে, লিজা দেখছেন মাইমন সিংহ থেকে। ওকে, তারপর দেখো তাহলে এই জায়গা থেকে এইগুলো কিন্তু আমি মনে রাখবো। দেখো প্রথম স্বামীর মৃত্যুর পর সংসারে সামলাতে সুফিয়া কামাল দেখো কোন প্রতিষ্ঠানে চাকরি নেন, তাহলে কলকাতা কি কর্পোরেশন স্কুল, মনে রাখবা কলকাতা কি। তাহলে সর্বজীবন সুফিয়া কামালের সর্বপ্রথম জীবন শুরু হয় স্কুলের শিক্ষক হিসেবে। ওকে, তার স্বামী মারার পর কিন্তু কিন্তু আরেকটা কথা মনে রাখবা, এই যে আবার কিন্তু আমি যদি রোকেয়ার দিকে যাই, বেগম রোকেয়ার দিকে যাই, তাহলে কিন্তু তিনি সর্বপ্রথম সংস্কৃত কলেজ, সরি এটা উর্দু স্কুল, ওকে ভাইয়া, উর্দু স্কুল প্রতিষ্ঠা করেন কলকাতায়। এটা কিন্তু মনে রাখবা। তারপর সুফিয়া কামালের দেখো বাবার পেশা কি ছিলেন, আইনজীবী। এটা কিন্তু আসতে পারে পরীক্ষাতে। সুফিয়া কামালের বাবার পেশা কি ছিলেন, আইনজীবী ছিলেন তিনি। দেখো লাস্টে কিন্তু এমসিকিউ আকারে আমরা সলভ করবো, কেমন হয় প্রশ্ন হয় বিশ্ববিদ্যালয় আসা এবং এইচএসসি পরীক্ষাতে আসা প্রশ্ন কিন্তু আমরা সলভ করবো। তারপর দেখো সুফিয়া কামালের প্রথম কবিতা বাসন্তী কোন পত্রিকা প্রকাশিত হয় ভাইবা, এই যে দেখো নাসিরউদ্দিন, মোহাম্মদ নাসিরউদ্দিন পত্রিকায় কি হয়, প্রকাশিত হয়। আবার কিন্তু দেখো এই নাসিরউদ্দিন পদক পেয়েছিলেন, নাসিরউদ্দিন স্বর্ণ পদক কে পেয়েছিলেন, সুফিয়া কামাল পেয়েছিলেন। একটু প্রশ্ন যদি আমি থিম ভালোভাবে মাথায় ধারণ করি, তাহলে কিন্তু অতি ইজি এইচএসসি পরীক্ষা ভাই ও বোনেরা, তোমরা একটু দয়া করে মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ইনশাআল্লাহ এখান থেকে প্রশ্ন কমন পড়বে। ওকে, তাহলে সুফিয়া কামালের প্রথম কবিতা বাসন্তী। তাহলে আমি কিন্তু একটা প্রশ্নের মাধ্যমে আরেকটা প্রশ্ন জানতে পারলাম, সুফিয়া কামালের প্রথম কবিতা কোনটা, বাসন্তী। সেই বাসন্তী কবিতা প্রকাশ হয় কোথায়, মোহাম্মদ নাসিরউদ্দিন সম্পাদিত পত্রিকায়। ওকে, সাউদর।
সওগাত পত্রিকা। তাহলে দেখো আবার এই নাসিরউদ্দিন স্বর্ণপদক কিন্তু সুপ্রিয়া কামাল পেয়েছিলেন। তারপরে সুপ্রিয়া কামালের বাবার দেখো হারান কয় বছর বয়সে? 7 বছর বয়সে। এখন দেখো এই যে বাবা হারানোর সুবাদেই তিনি কিন্তু তার সাথে, হ্যাঁ, তুমি রোকেয়ার সাথে দেখা হতে পারে, আসলে যদি জানি না, হতে পারে এমন ভাবে। তারপরে সুপ্রিয়া কামালের দেখো রবীন্দ্র কাব্যধারার কবি রচিতা কে? গীতি কবিতা। ওকে, এটা মনে রাখবা। আর তারপর দেখো সুপ্রিয়া কামালের সম্পাদক ছিলেন কি? বেগম পত্রিকায়। ওকে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, 100% পরীক্ষাতে আসবে। ওকে, এইচএসসি পরীক্ষা যারা দিচ্ছে এই পরীক্ষাতে কিন্তু 100% আসবে। দেখো সুপ্রিয়া কামাল সম্পর্কে ছিলেন কি? সুপ্রিয়া কামাল সম্পাদিত ছিলেন কোন পত্রিকায়? তাহলে বেগম পত্রিকায় সম্পাদিত ছিলেন। ওকে ভাই, 1947 সালে, যদিও দেশভাগের সময়। ওকে, এইভাবে কিন্তু প্রশ্ন হতে পারে। তারপরে দেখো সুপ্রিয়া কামাল শিশুদের সংগঠিত, ওই যে আমি কিন্তু জানি শিশুদের জন্য তিনি একটা কি সংগঠন, শিশুদের জন্য তিনি কিন্তু কি কবিতা লিখছেন, গল্প লিখছেন ছোট, আমি কিন্তু পড়ে এলাম। ওকে ভাই, তাহলে দেখো এখন শিশুদের জন্য দেখো সুপ্রিয়া কামাল শিশুদের সংগঠনে কি হয়েছে? কচি কাঁচাদের মেলা প্রতিষ্ঠিত করেন কত সালে? তাহলে দেখো 1900 কত সালে? 56 সালে। হ্যাঁ, 1956 সালে কচি কাঁচাদের জন্য সুপ্রিয়া কামাল একটা মেলা বসাইছিলেন। ওকে, এই প্রশ্ন কিন্তু হতে পারে। এখন দেখো সুপ্রিয়া কামালের ঢাকায় আসেন সহপরিবারে কত সালে? 1947 সালে। তাহলে সহপরিবারে কত সালে? 1947 সালে। সুপ্রিয়া কামাল কিন্তু জন্মগ্রহণ করলেন 1911 সালে। দেখো 1947 সালে তিনি সহপরিবারে ঢাকায় আসলেন। কোথায় থেকে? বরিশাল থেকে। ওকে, বা কোথায় থেকে? কুমিল্লা, তার বাবার বাড়ি থেকেও আসতে পারেন। তাহলে এটা কিন্তু উল্লেখ নেই, কিন্তু 1947 সালে তিনি ঢাকায় আসেন, এটা উল্লেখ আছে। ওকে ভাই, দয়া করে মুখস্থ করে নিবা। সুপ্রিয়া কামাল দেখো ছায়ানটের সভাপতি নির্বাচিত হয়। ছায়ানট একটা কি মনে করো একটা সংগঠন। এই ছায়ানটের সভাপতি নির্বাচন হন কত সালে? 1961 সালে। সালটা তোমার প্রয়োজন নাই। ওকে, সুপ্রিয়া কামাল দেখো মহিলা পরিষদ প্রতিষ্ঠিত করেন। সব থেকে গুরুত্বপূর্ণ এটা ভাইয়া। তাহলে সুপ্রিয়া কামাল কিন্তু একটা মহিলা পরিষদ গঠন করেন, যে মহিলা পরিষদের যেখানে বলা হয়েছে মহিলাদের অধিকার, মহিলাদের কোন সমাজ থেকে কেমন ভাবে চলাফেরা করতে হবে, মহিলারা আসলে কি ন্যায্য দাবি পাচ্ছে কিনা সেটা উল্লেখ করতে হবে। ওকে ভাইয়া, এই জিনিসটা কি করেন? সুপ্রিয়া কামাল করেন। ওকে, তাহলে এই পত্রিকায় প্রকাশ করেন, মনে রাখবো। তারপর দেখো সুপ্রিয়া কামালের জাতীয় কবিতা কি পুরস্কার পান? 1955 সালে, এটা মনে রাখবা। সুপ্রিয়া কামালের দেশবন্ধু CR দাস গন্ড মডেল পান কত সালে? দেশবন্ধু মনে রাখবা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সুপ্রিয়া কামাল দেশবন্ধু CR দাস গোল্ড মেডেল পেয়েছিলেন। ওকে ভাই, এটা কিন্তু দেশবন্ধু CR দাস গোল্ড মেডেল পেয়েছিলেন 1996 সালে। ওকে, এই প্রশ্ন কিন্তু অ্যাডমিশনে আসতে পারে, এইচএসসি পরীক্ষাতে আসতে পারে। এখন দেখো তাহারে পরে মনে কবিতা সম্পর্কে তথ্য বলি। তাহারে পরে মনে কবিতা সম্পর্কে তথ্য বলি। তাহারে পরে মনে কবিতা দেখো 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায় কি হয়? নবম বর্ষ ষষ্ঠী সংসদ 1342 বাংলা বঙ্গাব্দ প্রথম পত্রিকা প্রকাশিত হয়। এখন প্রশ্ন কিন্তু এমন ভাবে হতে পারে, একটু মনে রাখবা প্রশ্নটা কেমন ভাবে হতে পারে। দেখো একটু, তাহারে পরে মনে কবিতাটি কত সালে প্রকাশ হয়? তাহলে প্রশ্ন কিন্তু হতে পারে তাহারে পরে মনে কবিতাটি প্রকাশ হয় কত সালে? 1900 কত সালে? 35 সালে। এখন 1911 সালে কিন্তু সে জন্মগ্রহণ করছেন, কিন্তু 1911 সালে জন্মগ্রহণ করছেন। আর এই যে এই পত্রিকা কত সালে প্রথম প্রকাশিত হয়? মনে রাখবো। তাহলে কত সালে? 1945 সালে। কোন পত্রিকায়? মাসিক মোহাম্মদী পত্রিকায়। ওকে, এটা প্রথম প্রকাশিত হয়। তাহারে পরে মনে করে কবিতাটি দেখো সাজের মায়া কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এখন এটা সাজের মায়া একটা কি? সাজের মায়া মৃত্যু খোদা কি? সাজের মায়া মায়া কাজল, এটা কিন্তু তার উপন্যাস কাব্যগ্রন্থ। ওকে ভাইয়া, তাহলে এই যে এই বইয়ের মধ্যে থেকে তোমাদের তাহারে পরে মনে কবিতাটা নেওয়া হয়েছে। প্রশ্ন কিন্তু হতে পারে। ওকে ভাইয়া, প্রশ্ন কিন্তু হতে পারে সাজের এই যে তাহারের পরে মনে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ওকে ভাইয়া, তাহলে তাহারে পরে মনে কাব্যগ্রন্থ থেকে কি নেওয়া হয়েছে? না, তাহলে সাজের মায়া কাব্যগ্রন্থ থেকে কি হয়েছে? নেওয়া হয়েছে। তাহারে পরে মনে জাস্ট একটা কবিতা, আর এটা সাজের মায়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ওকে ভাইয়া, তাহারে পরে মনে কবিতাটি দেখো অক্ষরবৃত্তের ছন্দে রচিত। এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, 100% পরীক্ষাতে আসতে পারে, এইচএসসি পরীক্ষাতে কিন্তু আসতে পারে। সাজের মায়া দেখো তাহারে পরে মনে কবিতাটি কোন পত্রিকায় পরিচিত? তাহলে কোন পত্রিকায় ভাইয়া? তাহলে মনে রাখবো কি? অক্ষরবৃত্ত পত্রিকায়। ওকে, তারপরে দেখো অক্ষর প্রথম পর্ব 8 এবং কি দেখো 8 মাত্রা, দ্বিতীয় পর্ব কি 10 মাত্রা, প্রতিটি চরণের সংখ্যা 2টি। এটা মনে রাখবা, এটাই 8 আর 10 মাত্রা হলে সেটা অক্ষরবৃত্ত হয়। ওকে ভাইয়া, এটা দয়া করে কি করবো একটু মুখস্থ করে নেবো। তারপরে দেখো তাহারে পরে মনে কবিতায় মোট চরণ কয়টি? এখন প্রশ্ন কিন্তু প্রত্যেকবার বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসে, তাহারে পরে মনে কবিতাটি কয় লাইন? এখন তাহারে পরে মনে কবিতাটি কয় লাইন? আসলে কি মনে রাখবো? 30 লাইন। ওকে ভাই, কয় লাইন? 30 লাইন আসে। কিন্তু তাহারে পরে মনে কবিতার প্রথম চরণ কোনটি? এখন চরণ মানেই আমরা বুঝি না, চরণ মনে রাখবা একটা চরণ, যেমন দেখা এখানে বলা হয়েছে চরণ, এই চরণ মানে মনে রাখবা লাইন। ওকে ভাই, পদ সংখ্যা কয় লাইন? ওকে ভাই, এই জিনিসটা কিন্তু হতে পারে। তাহলে মনে রাখবা তাহারে পরে মনে কবিতার চরণ সংখ্যা কয়টি? 30টি। ওকে, তারপরে দেখো বৌদ্ধদেব বসু তাকে কি হয়েছে আখ্যায়িত করেন কি? নির্জনময় কবি হিসেবে। ও ভাই, এটা কিন্তু 100% কমন। দেখো তাহলে বুদ্ধদেব বসু তাকে কি করেন? আখ্যায়িত করেন কোন কবি হিসেবে? নির্জনময় কবি হিসেবে, নির্জনতম কবি হিসেবে। এটা কিন্তু পরীক্ষাতে আসে, যারা এইচএসসি পরীক্ষা দিবা 100% এটা প্রশ্ন কিন্তু আসবে।
ওকে ভাইয়া, এই প্রশ্ন কিন্তু আসবে। নির্জন্ময় কবি কে? তাহলে কে? সুফিয়া কামাল। কেউ হয়তো করেন বুদ্ধদেব, জীবনানন্দ দাসকে কে করেন? ওকে ভাইয়া, বুদ্ধদেব বসু করে কিন্তু। এখন জীবনানন্দ দাস মারা যান, দেখো জীবন 1955 বছর কি পরে জীবনানন্দ দাস মারা গেছেন জায়গা। এখন যে দেখো কবি কুসুম কুমারী দাসের সাথে জীবনানন্দ দাসের পেশা মা ছিলেন, এটা কিন্তু তুমি জানো। হ্যাঁ, তারপরে জীবনানন্দ দাস সম্পর্কে দেখো এখানে কিন্তু বলা হয়েছে। হ্যাঁ, তারপরে দেখো প্রশ্ন বুঝো, হে কবি নীরব কেন? ফাগুন যেসেছে ধারায়, বসন্ত বলিয়া তুমি কি লবে নাকি বন্দনায়? উক্তিটি কবির প্রতি ভক্তবিন্দুর কি আসলে প্রকাশ হয়েছে? ওকে ভাই, এটা কিন্তু উদ্দীপকের দেখো, উদ্দীপকের সাথে এটা কিন্তু একটা লাইনের সাথে কবি উক্তিটি কবির প্রতি কি ভক্তিবিন্দু জানিয়েছেন। এখন বললো কি, হে কবি নীরব কেন? ফাগুন যেসেছে ধারায়, বসন্ত বলিয়া তুমি লবে নাকি বন্দনায়। এই চরণটা দ্বারা কি বোঝাইছে? ভক্তি বোঝাইছে। কার প্রতি? কবির প্রতি। কে ভক্তি করছে? কবি ভক্ত ভক্তি করেছেন। ওকে, তারপর দেখো মাঘের সন্ন্যাসী রিক্ত হস্তে গেলেন। হ্যাঁ, মাঘের সন্ন্যাসী কোথায় গেলেন? পরীক্ষায় কিন্তু আসে। মাঘের সন্ন্যাসী কে? মাঘের সন্ন্যাসী কিন্তু শীত। ওকে ভাই, মনে রাখবে মাঘের সন্ন্যাসী কি হলেন? রিক্ত হস্তে গেলেন। রিক্ত মানে মনে রাখবা। তারপর দেখো তাহারে পরে মনে কবিতাটি আগামী গানের কথা বলা হয়েছে। কি হয়েছে? আগমনী গানের কথা বলা হয়েছে। তাহারে পরে মনে কবিতাটি দ্বারা কি বোঝাইছে? আগমনী গান। আগমনী গান ডেকেছে কি সে আমারে, রাখি নাই লই নাই সন্ধান। আসলে কি কবি ভক্ত বলছে? হ্যাঁ, কবি কিন্তু বলছে আসলে কি সে আমাকে ডাকছে, বসন্ত কি সত্যি আসছে, সে কি আমাকে ডাকছে কবিতা লেখার জন্য, কিন্তু আমি তো শুনি নাই। এই কথা দ্বারা এটা বোঝাইছে। ওকে ভাইয়া, এটা মনে রাখবো। তারপরে দেখো, তাহারে পরে মনে কবিতাটি মূল বিষয় কি ভাইয়া? জীবনের দেখো বিষদম রিক্ত তার সুর। হ্যাঁ, জীবন বিষাদময় এবং রিক্ত তার সুর। ওকে ভাই, এটা মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। তারপরে সুফিয়া কামালের দেখো পরিবারে পরিবেশে উর্দু ভাষা ব্যবহার করতে হতো। পরিবারে দেখুন সুফিয়া কামাল ছিলেন তখন কিন্তু উর্দু ভাষা ব্যবহার করতেন। তাহারে পরে মনে কবিতাটি কহিলা ও কহিলাম শব্দটি ব্যবহার হয়েছে। কহিলাম এবং কহিলা শব্দটি ব্যবহার হয়েছে দেখো কয়বার, এটা মনে রাখবা। কহিল, কহিল স্ন্যাক দেওয়া কি তুলি, কহিল এ, কহিল ও 5 বার ব্যবহার হয়েছে, আর কহিলাম 4 বার ব্যবহার হয়েছে। ওকে ভাই, এই প্রশ্ন কিন্তু হতে পারে। তাহলে মনে রাখবা, তাহারে পরে মনে কবিতাটি কহিলাম কি কহিল কয়বার? 5 বার, এবং কহিলাম কয়বার? 4 বার ব্যবহার হয়েছে। এই জায়গা থেকে কিন্তু আমাদের কি পরীক্ষাতে হতে পারে। ওকে ভাই, দয়া করে মুখস্থ করে নেব। ওকে, তারপরে দেখো তাহারে পরে মনে কবিতাটির প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার হয়েছে কয়বার? 19 বার। প্রশ্ন কিন্তু হতে পারে। তাহারে পরে মনে কবিতায় প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার হয়েছে কয়বার? 19 বার। এই জায়গা থেকে কিন্তু এইচএসসি পরীক্ষাতে আসে। ওকে ভাই, বা অ্যাডমিশন পরীক্ষাতে আসে। তাহারে পরে মনে কবিতার প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার হয়েছে কয়বার? তাহলে 19 বার। এটা একবারে ছোটখাটো একটা প্রশ্ন থেকে কিন্তু তোমাদের প্রশ্ন চলে আসে, কিন্তু তোমরা কি করো? বোঝার অভাবে কিন্তু পারো না। তাহলে মনে রাখবো 19 বার। ওকে ভাইয়া, আবার দেখো তাহারে পরে মনে কবিতায় ফাগুন ও তরি শব্দটি ব্যবহার হয়েছে। ফাগুন শব্দটি ব্যবহার হয়েছে কয়বার ভাইয়া? 3 বার। আর তরি শব্দটি ব্যবহার হয়েছে কি? 1 বার। ওকে ভাইয়া, মনে রাখবা ফাগুন শব্দটি ব্যবহার হয়েছে কয়বার? 3 বার। আর তরি শব্দটি ব্যবহার হয়েছে কয়বার? 1 বার। এই জিনিসটা কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে। ওকে ভাইয়া, দয়া করে কি করবা? তোমরা মুখস্থ করে নিবা। ওকে, তারপর তাহারে পরে মনে কবিতার কবি ও হে কবি মনে রাখবা। ওকে ভাইয়া, হে কবি ও কবি, তাহলে কবি ও হে কবি শব্দটি দেখো, কবি ব্যবহার হয়েছে 5 বার, হে কবি শব্দ ব্যবহার হয়েছে কয়বার? 1 বার। একটু দয়া করে যদি মুখস্থ করে নাও, আর কি তোমার কি অ্যাডমিশন পড়তে হবে? তাহলে এখান থেকে যদি এইচএসসি যারা আছো, এখন থেকে যদি এগুলো একটু মুখস্থ করে নাও, অ্যাডমিশন তোমাদের জন্য ইজি। বাংলা কি করবে? 100% মধ্যে 99% তোমাদের এগিয়ে যাবে। ওকে ভাইয়া, তাহলে দেখো, তাহলে হে কবি শব্দটি 5 বার, হে কবি শব্দটি 1 বার। তাহারে পরে মনে কবিতায় দেখো, তাহারেই পরে মনে কথাটা ব্যবহার হয়েছে কয়বার ভাই? 1 বার। এই প্রশ্নটা কিন্তু এবারকার প্রশ্ন অ্যাডমিশনেও এসেছে। ওকে ভাইয়া, তাহারে পরে মনে কবিতা তাহারে কয়বার? তারপরে দেখো তাহারে পরে মনে কবিতায় বসন্ত শব্দটি 4 বার ব্যবহার হয়েছে। কয়বার বসন্ত? বসন্ত কয়বার ব্যবহার হয়েছে? 4 বার ব্যবহার হয়েছে। এই জায়গা থেকে কিন্তু এমন হয় প্রশ্ন হবে। ওকে ভাইয়া, দয়া করে কি করবো? আমরা মুখস্থ করে নেবো। তাহলে তাহারে পরে মনে কবিতায় বসন্ত কয়বার ব্যবহার হয়েছে? 4 বার ব্যবহার হয়েছে। এই জায়গা থেকে কিন্তু আমরা কি করবো? একটু মুখস্থ করে নেবো। তারপরে দেখো, আচ্ছা দেখো, তারপরে দেখো ধরায় ফাগুন এসেছে বসন্তকে বরণ করে নেওয়ার জন্য। তাহলে দেখো এই পৃথিবী, ধারায় মানে পৃথিবীতে, ওকে, এই পৃথিবীতে কি এসেছে? বসন্ত আসছে। ফাগুন আসছে কাকে? বসন্তকে বরণ করার জন্য। প্রশ্ন লাইন কিন্তু এটা ভাইয়া, কবিতার লাইন কিন্তু। তাহলে ধারায় কি? ধারা মানে পৃথিবীতে ফাগুন মাস আসছে কাকে? বসন্তকে বরণ করে নেওয়ার জন্য। তার মানে বসন্ত কবিতার পুষ্পের শ্বাস প্রত্যেক কি হলো? প্রত্যাশিত ছিল। বসন্তের কিসের শ্বাস? পুষ্পের শ্বাস, ফুলের শ্বাস। ওকে ভাইয়া, ফুলের শ্বাস কিন্তু, এটা মনে রাখবা। তারপরে গিয়েছে, দেখো গিয়াছে চড়িয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে কে কবি প্রিয় মানুষ। ওকে ভাইয়া, এটা কে বলেছেন? কবির প্রিয় মানুষ কিন্তু চলে গেছেন কোথায়? গিয়েছেন চড়িয়া ধীরে কি পুষ্প শূন্য, অর্থাৎ পাতা শূন্য। ওকে ভাইয়া, দিগন্তের পথে। দিগন্তর মানে কি? এক দিক, পাতা শূন্য দিক। অর্থাৎ দেখো তার স্বামী কিন্তু মারা গেছেন।
ওকে, ওর স্বামী কি হয়েছেন, মারা গেছেন, সেই জন্য কিন্তু সে উদাসী হয়ে কি হয়েছেন, বসে আছে কোথায়, রোয়াকের উপর, বারান্দায়। ওকে ভাই, কোথায়, চেয়ারের উপর, চার পায়ের উপর বসতে বলতে পারো। তারপর দেখো দক্ষিণা সমীপ অধীর আকুল হয়ে কি হয়েছে দেখো, বাতাবি লেবুর ফুল ও আমের মুকুলের গন্ধে। এখন কবি যে দেখলে দেখুন, দেখো কবি কোথায়, দক্ষিণা সমীপে। ওকে, অর্থাৎ কি, দক্ষিণা দিকে যে বাতাস আসে বারান্দায় বসে, কোথায়, অধীর আকুল হয়ে বসে আছে। কি জন্য দেখো, এর মধ্যে কিন্তু বাতাবি লেবুর ফুল ফুটে গেছে, আমের মুগ্ধ স্নিগ্ধ গন্ধও ছুটে গেছে, তবু কবুর কি নাই, খেয়াল নাই। কি জন্য, তার স্বামী সৈয়দ নেহাল হোসেন মারা গেছেন সেই জন্য। ওকে ভাই, তিনি কিন্তু শোকে কাতর হয়ে আরিয়া লিখেছেন রাজবাড়ি। ওকে, রাজবাড়ি যাই ওই দিক দিয়ে মাঝে মাঝে আমি। ওকে, তাহারে পরে মনে কবিতা দেখো স্তবক সংখ্যা 5টি, মনে রাখবা, স্তবক। ওকে ভাই, তাহারে পরে মনে কবিতার স্তবক সংখ্যা কয়টি, 5টি। দেখো এখনই দেখুনি তুমি, এই প্রশ্ন কবি কে করেছেন, কবি ভক্ত, কবি ভক্ত কিন্তু ভক্তকে করেছেন, কিন্তু ভক্তের, কবি ভক্তের কথা। তাহারে পরে মনে কবিতাটা অন্যতম 2টি চরণ হলো কি দেখো, নাটকীয়তা এবং কি সংলাপ নির্ভরতা। এটা কিন্তু সংলাপ নির্ভর কবিতা, এটা মনে রাখবা, এটা এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। তাহারে পরে মনে কবিতার প্রথম দেখো, প্রধান গুণ কোনটি, প্রকৃতি ও মানব সম্পদের প্রেম। ওকে, মানব মনের প্রেম, তাহলে এটা কিন্তু তোমাদের মূল পড়া কিন্তু এইটা ছিল। তাহলে তাহারে পরে মনে কবিতার প্রধান গুণ কি, প্রকৃতি এবং কি মানব কি মনের প্রেম। এখন আসলে যে প্রকৃতি এবং মানব মনের মধ্যে যে প্রেম হয়, একটা কবি কি এমনি একটা সম্পর্কে লেখা সম্ভব, সেটা কিন্তু সম্পর্কে সবকিছু জানে। ওকে ভাই, সে কিন্তু থিঙ্কিং বা কি, সে কিন্তু ভাবে অনেক কিছুই, এটা মনে রাখবো। তারপর তাহারে মনে কবিতায় দেখো, তাহারে পরে মনে কবিতায় কবি কি ব্যক্তি জীবনী ভ্রমণ করেছেন। ওকে, ব্যক্তি জীবনের প্রভাব অনেক বিস্তৃত। তাহারে পরে মনে কবিতায় দেখো শব্দের অর্থ অনেক কিছুই আছে, কিন্তু বিশেষ করে শব্দ কিন্তু আরো অনেক আছে, আমরা যারা পিডিএফ তোমাদের দেবো ওটা কিন্তু অনেক আছে, কিন্তু আমরা অগত্যে তোমাদের বোঝা যায় না। দেখো এই সব শব্দ কিন্তু আমরা ভুল করি, যে জায়গা থেকে ভুল করি সেটা তোমাদের দেওয়া হয়েছে। তাহলে মনে রাখবা, দেখো পাথর শব্দের অর্থ কি, সমুদ্র শব্দের অর্থ হলো কিন্তু পাথর, মনে রাখবো। ওকে ভাই, সমুদ্র। পাথর শব্দের পাথার শব্দের অর্থ কি, সমুদ্র, মনে রাখবা। আর দেখো সমীর শব্দের অর্থ কিন্তু বাতাস। ওকে ভাই, সমীর শব্দের অর্থ কিন্তু বাতাস। আর কোহেলি শব্দের অর্থ কুয়াশা। আর উত্তরীলা শব্দের অর্থ চাদর। এই জায়গা থেকে, এই 4টা থেকে মনে রাখবা, তোমরা এইচএসসি পরীক্ষা যারা দিবা, এইচএসসি যারা পরীক্ষা দিবা 100% এই জায়গা থেকে আসবে, এই 4টা থেকেই আসবে। ওকে ভাই, এই 4টা থেকে আসবে, আমি ওভার শিওর, এই 4টা থেকেই আসবে। যদি শব্দের অর্থ আসে এই 4টা থেকে আসবে, তাহলে দেখো পাথার সমুদ্র, সমীপে বাতাস, কোহেলি হলো কুয়াশা, আর উত্তরীলা হলো চাদর। বিশেষ করে এই কোহেলি আর কুয়াশা, এই যে উত্তরীলা আর কোহেলি, এই 2টা থেকেই বেশি আসে, সারা জীবন এই 2টা থেকেই আসে। ওকে ভাই, এই জায়গা থেকে তাহলে বেশি মনে রাখবে। এখন দেখো কবিতা, এখন দেখো এমসিকিউ কেমন ভাবে হতে পারে। আচ্ছা, তাহারে পরে মনে কবি হলো সুফিয়া কামালের সঙ্গে দেখো কথোপকথন কোন রীতির রূপ। এটা কি দেখো বর্ণরূপমূলক সংলাপ, দেখো সংলাপ ধর্মী নাকি আত্মজীবনীমূলক নাকি কাহিনী নির্ভর। এটা কিন্তু দেখো সংলাপ নির্ভর। ওকে ভাই, সংলাপ ধর্মী, এটা মনে রাখবা। একটু যদি তুমি মনে রাখো, খেয়াল করো, তাহলে কিন্তু এটা রাখা সম্ভব। ওকে ভাই, এটা তুমি যদি একটু মনে পড়ে খেয়াল করে রাখো, তাহলে দেখো অতি ইজি, হ্যাঁ তোমার জন্য কত ইজি হয়ে যায় ভাই। এই জায়গা তাহলে কি মনে রাখবো, এটা কিন্তু সংলাপ ধর্মী। তাহলে দেখো সবাই একটু অ্যান্সার করো, তোমাদের কমেন্টে দেখতে চাই, কবির সঙ্গে কথোপকথন কোন রীতির রচিত। তাহলে এটা কিন্তু সংলাপ ধর্মী। ওকে ভাইয়া, এটা কি হবে, সংলাপ ধর্মী। তাহলে এসএসসির প্রশ্ন কিন্তু এমন ভাবে হবে। ওকে, এই এসএসসি প্রশ্ন কিন্তু আসবে, কবি সুফিয়া কামালের সঙ্গে কথোপকথন করেছিলেন কে, কবি এবং কবি ভক্ত, কোন রীতির রচিত। তাহলে কোন রীতিতে রচিত, তাহলে হলো সংলাপ নির্ভর। ওকে, এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। ওকে, তাহলে সবাই একটু কমেন্ট করো, তারপর আমি দেখবো। ওকে, তার 2 নম্বর প্রশ্ন চলে যাই। দেখো 2 নম্বর প্রশ্ন, কোন ঋতুকে কেন্দ্র করে মূল বক্তব্য গড়ে উঠেছে। অর্থাৎ এই যে আমি বলতে পারি তাহারে পরে মনে একটা কি কবিতা। ওকে ভাইয়া, তাহারে পরে মনে কি একটা কবিতা, যে কবিতা কোন ঋতুকে আসলে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, কোন ঋতুকে আসলে কি বেশি কি অধিকার দেওয়া হয়েছে, একটু কমেন্টের মাধ্যমে জানাও তো ভাইয়া। হ্যাঁ, এই ক্লাসটা তোমরা করো, কারণ এইচএসসি মানেই তো তোমাদের অ্যাডমিশন ভাই। তাহারে পরে মন থেকে সকল বিশ্ববিদ্যালয় আসবে পরীক্ষাতে। ওকে, তাহলে পরে এই সকল বিশ্ববিদ্যালয় আসবে। দেখো তাহলে এটা কিন্তু শীতকালকে, বসন্তকে নাকি শরৎকালকে। দেখো তাহলে কোন ঋতুকে কেন্দ্র করে মূল কি বক্তব্য করে উঠছে। তাহারে পরে মনে কবিতায় কোন ঋতুকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, শীতকে, বসন্তকে নাকি শরৎকে নাকি বর্ষাকালকে, কোন ঋতুকে, সবাই একটু বলো। ওকে ভাই, সবাই একটু বলো। দেখো সাদিয়া লিখেছেন সি নম্বর, অর্থাৎ বসন্তকে। হ্যাঁ, বসন্ত কয়বার উল্লেখ আছে, 4বার, কিন্তু মনে রাখবো বসন্ত কয়বার উল্লেখ আছে, 4বার। সঞ্জিতা লিখেছেন 4 বসন্তকে। তাহলে দেখো সবাই একটু লিখে দাও বসন্তকে।
হ্যাঁ, কবি কিন্তু বসন্তকে কি দিয়েছেন, বসন্তকে কিন্তু প্রায়োরিটি বেশি দিয়েছেন। তারপরে দেখো ফাগুন কিসের প্রতীক হিসেবে প্রকাশ করেছেন। এখন ওই যে কবি বলছে কিন্তু ফাগুন যে এসেছে ধারায়, বসন্ত বলিয়া তুমি লবে নাকি বন্দনায়, কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। তাহলে এই যে দেখো ফাগুন কিসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা কি দুঃখের, মৃত্যুর, নবজাগরণ বা আনন্দ, নাকি নৃশংসতা? এটা দেখো একটু কমেন্টের মাধ্যমে জানাও। ওকে ভাইয়া, 3 নম্বর প্রশ্নে কমেন্টের মাধ্যমে একটু জানাবা। 3 নম্বর দেখো, ফাগুন, ফাগুন যে এসেছে ধারায়, মানে এই পৃথিবীতে ফাগুন মাস আসছে, এটা কি আসলে দুঃখের, নাকি মৃত্যুর, নাকি নবজাগরণ ও আনন্দ, নাকি দেখো নৃশংসতা? একটু সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও। 3 নম্বর, সামিল লিখেছেন বি নম্বর, হাবিবানা লিখেছেন সি নম্বর। ওকে, সামিল লিখেছেন সি নম্বর, সাদিয়া লিখেছেন 3 এর বি নম্বর, মৃত্যু। আচ্ছা, একটু ভালো করে দেখো। হ্যাঁ, এইখান থেকে কিন্তু যারা এইচএসসি পরীক্ষা আছে একটু দয়া করে দেখে দাও। ওকে ভাই, দয়া করে দেখো, এখান থেকে কিন্তু এমন ভাবে প্রশ্ন হবে। সামিল লিখেছেন 3 এর বি। আচ্ছা, 3 এর বি সবাই দেখতেছো মৃত্যু, সবাই 3 এর বি দেখছো। এখন দেখো আবার তোমরা খানিক পর বলবো আসলে 3 এর বি হলো না কেন। এখন দেখো বলা হয়েছে কবি ভক্ত কিন্তু কি বলেছেন, কবি ভক্ত কিন্তু বলেছে কাকে, কবিকে, ফাগুন যে এসেছে ধারায়, বসন্ত বলিয়া তুমি লবে নাকি বন্দনায়। এই সময় তো তুমি প্রত্যেকবার কি করো, কবিতা রচনা করো। এই সময় তুমি প্রত্যেকবার সাহিত্য রচনা করো। এই সময় তুমি লেখালেখি কি থাকো, মনোযোগী থাকো। কিন্তু এবার এমন ভাবে বসে আছো কেন, এবার তুমি লিখতেছো না কেন? তাহলে কবি এই ফাগুনকে কিন্তু কিসের, নবজাগরণ এবং আনন্দের সাথে তুলনা করছেন কে, কবি ভক্ত। এখানে বলা হয়েছে কিসের প্রতীক হিসেবে কাজ করছে, এটা কিন্তু আনন্দের প্রতীক হিসেবে কাজ করছে। কি, ফাগুন যে এসেছে ধারায়, মানে ফাগুন মাস আসছে পৃথিবীতে, তুমি এখনো বসে আছো কেন? মানে এত একটা আনন্দের মাস আসছে, নবজাগরণ আসছে, আনন্দের মাস আসছে। তখন এই জায়গা থেকে কিন্তু একটু সবাই তাহলে রাইট অ্যান্সার হবে কিন্তু 1 নম্বর। দেখো প্রশ্ন, ইজি প্রশ্ন, তোমরা কিন্তু ভুল করে বসে আছো। এই যে সুফিয়া কামালের স্বামী মারা গেছে সেই জন্য দিয়ে দিয়েছে মৃত্যু। ওকে ভাইয়া, এই যা কিন্তু মৃত্যু হবে না, তাহলে কি হবে, এই যা কিন্তু এই যে দেখো জাহান লিখেছেন সি নম্বর, সি নম্বর হবে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তারপর দেখো 3 এর আবার দেখো রিহাব চৌধুরী লিখেছেন বি নম্বর, বি নম্বর হবে না ভাই, হবে হলো সি নম্বর। ওকে, তাহলে এই জায়গা থেকে কিন্তু কি করবে, দয়া করে করবে। আর যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আসো, যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আসো, ওকে ভাই, তোমরা তো দেখছোই তারা, তোমাদের পাশাপাশি যদি কেউ এইচএসসি পরীক্ষার্থী থাকে তাহলে দয়া করে তাদের আমাদের ক্লাসটা করতে বলো, ইনশাল্লাহ তাদেরকে উপকৃত হবে ইনশাল্লাহ। ওকে ভাই, তারা উপকৃত হবে। আর তারা তার মানে দেখো, বসন্ত এলেও কবি গান রচনা করেননি, অনুচ্ছেদ কেন? এখন দেখো এই জায়গা আবার একটু বড়, তাহলে বসন্তকে কিন্তু আনন্দের সাথে তুলনা করা হয়েছে, মনে রাখবা। তাহলে বসন্ত আসছে, তবে কেন তো কবি এখনো গান রচনা করেননি, বা গান রচনা করেননি মানে কবিতা রচনা করেননি। তাহলে অসুস্থতার জন্য না, কবিতা অসুস্থ ছিল না, প্রকৃতিক সৌন্দর্য না থাকায় না, এটাও কিন্তু হবে না। তারপর দেখো প্রিয়জনের স্মৃতি বেদনা নাকি সমাজের অক্ষর। তাহলে দেখো তুমি কিন্তু এমনি পারবা। 4 এর কোন নম্বর অ্যান্সার বলো, 4 এর সি নম্বর, সবাই অ্যান্সার দিয়ে দাও। ওকে, তার স্ত্রী প্রিয়জনের স্মৃতি বেদনায়, তার প্রিয়জন স্বামী সৈয়দ নেহাল হোসেন তিনি কিন্তু মারা গেছেন, সেই জন্য কিন্তু তার স্মৃতি বেদনায় তার মনে কিন্তু একদম কি হয়েছে, নিস্তব্ধ হয়ে আছেন। সব কি ভালো একটা ঋতু চলে এসেছে, বসন্ত চলে আসছে, আমের মুকুল ফুটছে, বসন্ত কি হয়েছে, বাতামি লেবুর ফুল ফুটছে, কিন্তু কবি জানেই না। কবি ভক্ত যা বলতেছে, কবির ভক্ত যা বলতেছে, গুরু গুরু আপনি শুধু এই সময় কি বসে থাকেন না, এই সময় তো সবসময় আপনি রচনা করেন, লেখালেখি করেন না, এবছর কি আনো? কিন্তু মূল কথা হলো কি, শীতের সময় স্নিগ্ধ বাতাসে তার মনটা কি ঝিমাচ্ছে, কি জন্য, তার স্বামী মারা গেছে সেই জন্য। সৈয়দ নেহাল হোসেন। ওকে ভাই, তাহলে লিখে দাও সবাই সি নম্বর। স্যারের কি হবে, সবাই একটু লিখে দাও সি নম্বর। 5 নম্বর দেখো তোকে, মাঘের সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে কিন্তু মাঘের সন্ন্যাসী বলতে শীতকালকে বোঝানো হয়েছে। ওকে ভাইয়া, এটা কিন্তু একবার মুখস্থ টার্ম। মাঘের সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হয়েছে? মাঘের সন্ন্যাসী কিন্তু শীতকাল, নাকি ভাইয়া, কি বলো, সবাই একটু জানাও। মাঘের সন্ন্যাসী কে? দেখো মাঘের সন্ন্যাসী বলতে কি প্রাকৃতিক সন্ন্যাসী, নাকি শীতকাল, নাকি হারানো প্রিয় মানুষ, নাকি কবি নিজের সত্তা? সবাই একটু রাইট অ্যান্সার দিয়ে দিবা। মাঘের সন্ন্যাসী কে? মাঘের সন্ন্যাসী বলতে কিন্তু এখানে কি প্রিয়জনের কি হারানো প্রিয় মানুষকে বোঝানো হয়েছে। ওকে ভাইয়া, হারানো কি প্রিয় মানুষকে বোঝানো হয়েছে। মাঘের সন্ন্যাসী বলতে কি বোঝানো হয়েছে? হারানো প্রিয় মানুষ বোঝানো হয়েছে। মাঘের সন্ন্যাসী বলতে কি বোঝানো হয়েছে? হারানো প্রিয় মানুষ। হ্যালো, না না, 1 ঘন্টা, 1। ওকে ভাইয়া, তাহলে এটা কিন্তু মনে রাখবা। দেখো, হারানো প্রিয় মানুষ, তাহারাই পরে মনে পঙ্কুতিতে, অর্থাৎ কবিতার কি প্রকাশ পেয়েছে? আনন্দ, বিস্ময়, নাকি গভীর স্মৃতিকাতরতা, নাকি প্রতিবাদ? এটা কিন্তু তুমি এমনি জানো। ওকে ভাই, তিনি কিন্তু গভীর কি স্মৃতিকাতরতা। ওকে, তিনি কিন্তু কবি কিন্তু একদম শর্ট খেয়েছেন, একদম কি ভেঙে পড়েছেন, কার জন্য? তার স্বামী মারা যাওয়ার জন্য। তাহলে সবাই একটু লিখে দাও 6 এর কি গ নম্বর, 6 এর গ, সবাই একটু লিখে দাও 6 এর গ।
তারপর প্রকৃতি কি রূপে উপস্থিত হয়েছে দেখো, প্রকৃতি কি রূপে দেখো, প্রকৃতি 7 নম্বর অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দাও। প্রকৃতি কিন্তু সবসময় কি আনন্দময়, প্রকৃতি কিন্তু কি সবসময় কি করছেন আনন্দময়। দয়া করে এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন হবে, প্রকৃতি কিন্তু আনন্দময় কিন্তু কবি কিন্তু কি সটকেছে। হ্যাঁ, কবির মনে দুঃখ কি জন্য, তার স্বামী মারা গেছেন সেই জন্য, কিন্তু প্রকৃতি সবসময় কি আনন্দময় ও কি প্রাণ বসন্ত। ওকে ভাইয়া, কবি প্রকৃতি কিন্তু সবসময় সুন্দর, প্রকৃতি কিন্তু সবসময় সুন্দর। যখন ধান কাটা হয় তখনও সুন্দর, যখন নবান্নর উৎসব হয় তখনও সুন্দর, যখন ফসল নাই তখনও কিন্তু সুন্দর। প্রকৃতির রূপে সবসময় সুন্দর। ওকে ভাই, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা। তাই কি হবে, আনন্দ ও দেশ। তাহলে কবি দেখো মানসিক অবস্থার সঙ্গে কোনটির সবচেয়ে বেশি কি বৈপরীত্য সৃষ্টি করেছেন? তারপর দেখো সমাজ, সময়, প্রকৃতির বসন্তকাল, মানুষের আচরণ। সবাই এটা অ্যান্সারটা দিয়ে দাও 8 নম্বর। ওকে ভাইয়া, 8 নম্বর। তাহলে দেখো এই জায়গা কিন্তু দেখো প্রকৃতির কি বসন্তকাল, কবির কিন্তু মনে বসন্তকাল ফোটে নাই, বসন্ত আসে নাই। কি জন্য? কবির কিন্তু বসন্তকাল আসে নাই কি জন্য? স্বামীর জন্য। এটা কিন্তু এইচএসসি যারা পরীক্ষার্থী আসো তারা কিন্তু ভাইয়া ভালোভাবে দেখে নাও। তাহলে সবাই একটু লিখে দাও, সবাই 8 নম্বর লিখে দাও, সি নম্বর। সবাই একটু লিখে দাও 8 সি নম্বর। 9 নম্বর প্রশ্ন চলে যাবো। দেখো 9 নম্বর প্রশ্ন হলো, তাহারে পরে মনে কবিতার মূল ভাবটা আসলে কি? তাহারে পরে মনে প্রকৃতি বন্দনা, নাকি রিক্ত চক্রে বর্ণনা, নাকি আনন্দ উদযাপন, নাকি স্মৃতি ও বিরহ বেদনা? তাহলে কিন্তু এখানে তুমি নিঃসন্দেহে বলতে পারো এটা কিন্তু স্মৃতিকাতরমূলক গ্রন্থ, স্মৃতিকাতরমূলক কবিতা, তার স্বামী মারা গেছেন সেই জন্য। তাহলে কিন্তু এটা স্মৃতি ও কি বিরহ বেদনা। ওকে ভাইয়া, স্মৃতি এবং কি বিরহ বেদনা। তাহলে কিন্তু এটা প্রকৃতি বেদনাও না, ঋতু বেদনাও না, আনন্দ উদযাপন না। তুমি কিন্তু এমনি পারবা। 9 নম্বর লিখে দাও সবাই, ঘ নম্বর। ওকে ভাইয়া, সবাই একটু 9 নম্বর লিখে দাও, ঘ নম্বর। এমন ভাবে কিন্তু প্রশ্ন হবে। 10 নম্বর প্রশ্নটা দেখো, সুফিয়া কামালের কবিতায়, দেখো সুফিয়া কামালের কবিতায় একটি প্রধান বৈশিষ্ট্য হলো। এখন সুফিয়া কামালের কিন্তু একটা কি আমি বলছি, কিন্তু সুফিয়া কামালের কবিতায় কিন্তু একটা জিনিস উল্লেখ থাকে, সে হলো দুর্বোধ্য ভাষা না, রাজনৈতিক বক্তব্য না, মানসিক কি অনুভূতি ও আবেগ। দেখো বঙ্গ বিদ্যুপ্ত। সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। 10 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সারটা কি হবে ভাই? সবাই একটু দিয়ে দাও। 10 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে? দেখো 10 নম্বর প্রশ্নের অ্যান্সার কিন্তু সুফিয়া কামালের যখন লেখা পাবো আমি তো কিন্তু তখন কিন্তু দেখো কি মানসিক কি অনুভূতি এবং কি আবেগ। আমি কিন্তু সুফিয়া কামালের এই প্রশ্নটা, এই কবিতাটা পড়ে কিন্তু আবেগময় হয়ে গেছি। কি জন্য? তার স্বামী, একজন ব্যক্তির স্বামী মারা গেছেন, তাই এত সে ভেঙে পড়ছেন। তাহলে দেখো তিনি কিন্তু স্বামী মরে যাওয়ার কারণে তিনি ভেঙে পড়ছেন। এই জিনিসটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। ওকে ভাই, তাহলে কি, তাহলে সবাই একটু লিখে দেওয়া হলো সি নম্বর। তাহলে দেখো এমন ভাবে কিন্তু প্রশ্ন হবে, এমন ভাবে প্রশ্ন হবে। এরপরের ক্লাসে আমরা একটা গল্প নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সেখান থেকে গল্প থেকে কেমন ভাবে প্রশ্ন হয় বিশ্ববিদ্যালয় তথা এইচএসসি পরীক্ষার্থী যারা আসো তাদের উদ্দেশ্য করে বলছি, তোমরা বিশ্ববিদ্যালয়ে কেমন ভাবে প্রশ্ন হয় ইনশাল্লাহ একটু আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ কমন পাবা। প্রশ্ন কমন পাবো না কেন? আমরা তো এবারও পড়েছি, এইচএসসি তো এবারও পড়েছি। যারা পরীক্ষা দিয়ে বের হলেই বলে ফোন দেয়, স্যার সব পড়ছে কম। হ্যাঁ, এইটুকু 6-7 বছরের দক্ষতা থেকে বলছি 100% তোমাদের কমন পাবা। এমসিকিউ বাংলা এবং সেকেন্ড পেপার আমি এটুকু তোমাদের সাথে আসি, এটুকু তুমি বিশ্বাস রাখতে পারো। 30টা এমসিকিউর মধ্যে সর্বনিম্ন 27টা কমন পাবা। 27টা কমন পাবা, তোমরা সাথে থাকো। যারা এইচএসসি পরীক্ষার্থী আছো 27টা কমন পাবা, লিখে নাও। যদি 27টা কমন না পাও, 30টার মধ্যে যদি 27টা কমন না পাও, তুমি ফোন দিয়ে আমাকে ছাড়বা। কেন কমন পাবো না ভাই? এখান থেকেই পরীক্ষার প্রশ্ন আসবে। তাহারে পরে যেখানে পড়ালাম, যেখানে বিস্তারিত আলোচনা করলাম, যেমন ভাবে এখান থেকেই পরীক্ষাতে আসবে। আর যারা আসবে, যারা তো আমাদের এইচএসসি ব্যাচের রানিং হচ্ছ, যারা দেখছো, তাদের তো পেইড কি পাবা, তোমরা তো একটা শীট পাবা, পিডিএফ পাবা, যেখানে কি A to Z তথ্য দেওয়া আছে। কেমন ভাবে প্রশ্ন হয় বারবার কিছু চর্চার মাধ্যমে তোমরা জানতে পারবা। পরীক্ষা সিস্টেম আছে এই জায়গা থেকে। তাহলে তোমরা ভাইয়া কি করবা, তোমরা এই জায়গা থেকে কিন্তু কি দয়া করে সবাই ই করবা। হ্যালো, আমি ক্লাসে দিচ্ছি, পরে ফোন দিচ্ছি। ওকে, তাহলে এই জিনিসটা কিন্তু তুমি কি করবা, দয়া করে মুখস্থ করে নিবা, মানসিক অনুভূতির অপেক্ষা। তাহলে এই জায়গা থেকে যারা, আমি আবারও বলছি, যারা এইচএসসি পরীক্ষা 2026-27 তাদের উদ্দেশ্য করে বলছি ভাই 100% তোমরা কমন পাওয়া, আমাদের সাথে থাকো। ওকে, তোমরা ক্লাসগুলো করো, দেখো ভালো লাগে কিনা। ভালো না লাগলে করার দরকার নাই, 1 ঘন্টা তুমি সময় দাও, 1 ঘন্টা তুমি ফালাই দেওয়ার নামেই দাও, ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে সামনে ক্লাসে কোনো একটা গল্প নিয়ে। আসসালামু আলাইকুম।